প্রেম করে মা, তো আমি করি, আমার হয়নি একদম। ফার্স্ট শুরুটা তো তোমার তরুণ মজুমদার দিয়ে, আমরা তো ধরেই নিই যে যা দেখা যাচ্ছে তার মানে তার সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো এই ব্যাপারটা কি জমছে? মানে ছোট ছোট কাজ করতে 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 মাঝারি এন্ড দেন বড়। মাকে মা বলে আমি মনেই করেছি অনেক পরে। মেয়ে তো মেয়ে নয়, অভিনেত্রী নিশ্চয়। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজ আমি যার সঙ্গে আছি অঙ্গনা রায়। ওর এই মিষ্টি মুখটা আপনারা দেখেছেন, হয়তো একটা সিরিয়ালে দেখেছেন, কিন্তু বেশিরভাগ দেখেছেন আপনারা সিরিজে, তাই তো অঙ্গনা? একদম। আমার চ্যানেলে তোমাকে স্বাগত। আশা করি তুমি ভালো আছো। আমি ভালো আছি, আর থ্যাংক ইউ সো মাচ আমাকে তোমার চ্যানেলে ইনভাইট করার জন্য এপিসোডে। কারণ তোমার প্রায় সব এপিসোড আমার দেখা, খুব ইন্টারেস্টিং লাগে আমার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। তোমার মা আমার বন্ধু, হ্যাঁ, সেটাতে পরে আসবো। আগে আমি তোমার কথা জানি। আমি কিছুদিন ধরে, মানে বেশ কিছুদিন ধরে তোমাকে তো দেখছি, কিন্তু আমি লক্ষ্য করছি, ধরো তোমার পাড়িয়াটাতে তুমি ভীষণভাবে ছাপ ফেলেছো, আবার তোমার রক্তকরবীটাও আমার ভীষণ ভালো লেগেছিল, হ্যাঁ। তারপরে এই যে সিরিজ, তারপরে তোমার সৌম্যর সঙ্গটা বলো, নষ্টনীরেও তোমার এরকম প্রোটাগনিস্ট যে তা না, কিন্তু তোমার চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট চরিত্র। তো সাধারণত তোমার বয়সে মেয়েরা যারা আসে তারা একটা প্রোটাগনিস্ট হয়ে তারপর ওটা করতে চায়, আর লাইক মানে যেমন সিরিয়ালে হয় বা সব কিছুতে, সেখানে তুমি এই সাহসটা মানে বা তুমি এইটা কেন, তোমার এইটা মনে হলো যে এই চরিত্রগুলো তুমি করলে, তোমার মানে সাধারণত এই বয়সে তো এটা হয় না? হ্যাঁ, থ্যাংক ইউ এটা জিজ্ঞেস করার জন্য, কারণ এইটা একটা অনেক বড় একটা উত্তর এটার। কারণ প্রথমত যেটা একদমই ঠিক বললে, যে সবাই শুরু করে, ওদের ক্যারিয়ারটা শুরুই হয় সিরিয়ালের ফেস হয়ে, দেন বাদ বাকি কাজ। আমি খুব মানে ইদানিং কালে যা হচ্ছে, হ্যাঁ, মানে আমি এটা একটা কনসিয়াস ডিসিশন ছিল যে আমি টেলিভিশন দিয়ে শুরু করব না, কারণ তখন আমার জন্য খুবই ইজি হয়ে যেত ব্যাপারটা। কারণ আমার মাকে যেহেতু, মানে আমার ছোটবেলা থেকেই মাকে বলা হয়েছে যে রানীকে দে, রানীকে দে, রানীকে দে। এবার মা বাবাও কখনো চায়নি যে আমি ছোটবেলা থেকেই এই ইন্ডাস্ট্রিতে আসি, মানে পড়াশোনা শেষ করে যাই করার করি। এবং আমার একটা ক্রেডিবিলিটির জায়গা ছিল, মানে প্রুফ করার যে আমি আমার মায়ের জন্য কাজ পাচ্ছি না। আমার জন্য ওটা ইম্পর্টেন্ট ছিল যাতে লোকজন আমার নামেই আমাকে চেনে, বা আমার কাজ দেখে ওয়ার্ড অফ মাউথ হয়, বা আমার কাজ পছন্দ করে লোকে। হ্যাঁ, তো ওইটার জন্যই আসলে পুরো স্টেপটা নেওয়া, যে আমি ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স করতে করতে আই উইল গ্রো ইনটু আ লিড, যেটা প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই হয়, বাংলাতেই খুব কম হয় অ্যাকচুয়ালি। কিন্তু তুমি হিন্দি দেখো, বা অ্যাপার্ট ফ্রম দ্য কাপুরস অ্যান্ড খানস অ্যান্ড অল অফ দ্যাট, সবার একটা জার্নি থাকে, মানে ছোট ছোট কাজ করতে 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 মাঝারি অ্যান্ড দেন বড়। ওই গ্রাফটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল যখন আমি ছোটবেলা থেকেই তো সিরিয়াল দেখেই বড় হয়েছি অনেস্টলি, মানে হিন্দি আর বাংলা সিরিয়াল প্রাইমারিলি। তো আমার জন্য ওইটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে আচ্ছা, মানে দ্যার ইজ আ ফাইট, মানে দ্যার ইজ আ আচ্ছা এটা আমি নিজে করেছি। ওই একটা জাজবা যেটা আমার খুব কিক দিয়েছিল তখন যখন কলেজে পড়ি, যে আমি এইভাবেই জার্নিটাকে দেখছি। ডেফিনেটলি ডিফিকাল্ট হয়েছে, কারণ আজকে যদি কেউ একটা লিড হিসেবে শুরু করে, তার জন্য পরবর্তী স্টেপটা আরও একটু ইজি হয়ে যায়। আমার ক্ষেত্রে ওটা একটু সময় লেগেছে, এখনও অনেকটা সময় বাকি পথ অতিক্রম করা, বাট আমি খুবই খুশি এই জার্নিতে। তো ওই জন্যই ওই ক্যারেক্টারগুলো আমার করতে আমি আরও উৎসাহী হয়েছি এটা করতে। আমি যেহেতু মাকেও দেখেছি টেলিভিশন, মানে আমি তো বড় হয়েছি টেলিভিশন দেখে, টেলিভিশনের সংস্পর্শে। তো আমার মনে হয় যে এটা খুবই একটা ডিফিকাল্ট কাজ, মানে প্রত্যেক দিন ওই টাইম ডিসিপ্লিন প্লাস ওই মানে প্রতিনিয়ত একই জিনিস প্রত্যেক দিন করা, এটা একটা খুব বড় টাস্ক। এবং আই হ্যাভ ম্যাসিভ রেসপেক্ট ফর পিপল যারা এটা মানে বছরের পর বছর করে। যে সময় আমার কাছে সিরিয়ালের অফার আসে, মানে তুমি আশেপাশে থাকলে আগে, তখন আমি রেডি ছিলাম না এই কমিটমেন্টটার জন্য, কারণ তখন আমি বিভিন্ন অডিশন দিচ্ছি, বাইরে কাজ করছি, মানে যাওয়া আসা। একদম ফার্স্ট শুরুটা তো তোমার তরুণ মজুমদার দিয়ে, টেকনিক্যালি হ্যাঁ একদম। হ্যাঁ, ওটা একটুখানি বলো, ওটা কত বছর বয়সে কি চরিত্র, ছোট্ট করে বলো। আমি তখন আমার তখন 5 বছর বয়স, এবং তোমার কি একটু ফ্রেন্ডলি মনে আছে? আমার হালকা হালকা মনে আছে। আমার মনে আছে যে আমার মা ওই সিনেমাটিতে গান করেন, এবং মাকে ওই টিমেরই লোকজন বলে যে এরকম একটা বাচ্চার প্রয়োজন আছে। এবার সবাইকে জিজ্ঞেস করছে যে কাউকে চিনিস। এবার মা চুপ ছিল। এবার তরুণ স্যার মাকে জিজ্ঞেস করেছে, তোর বাচ্চা আছে না একটা? তখন বলেছে হ্যাঁ। বললো কি, ছেলে না মেয়ে? মা বলেছে মেয়ে। বললো আচ্ছা বাহ,
তুই কালকে নিয়ে আয়। এবার আমি এত কিছু পরে জানতে পেরেছি, আমার শুধু আমার যেটুকু মেমোরিতে আছে যে আমি মায়ের হাত ধরে ধরে একটা ছোট্ট ফ্রক পরে দুটো ঝুটি বেঁধে আমি কোথাও একটা গেছি, স্টুডিও ফিডিও তখন আমি বুঝতাম না। আর আমি দেখছি যে লাইন দিয়ে মাদের হাত ধরে ধরে আরো অনেক বাচ্চা আছে আমার বয়সী, আর সবার হাতে একটা করে চকলেট। হ্যাঁ, এবার আমি চকলেট খেতে খুব ভালোবাসতাম ছোটবেলায়। মাকে বলেছি মা চকলেট দেখো, সবার কাছে চকলেট আছে। তখন বললো হ্যাঁ তোমাকেও দেওয়া হবে, তুমি কিন্তু যা তোমাকে প্রশ্ন করা হবে সব ঠিক করে উত্তর দেবে। তো আমি ভেতরে গেছি। প্রথম মেমোরি আমার তরুণ মজুমদারের, উনি বসে আছেন চেয়ারে, উনি আমার দিকে তাকালেন, বললো এসো পাশে বসো। বসলাম, বসে অনেক প্রশ্ন করেছে, প্রশ্নগুলো মনে নেই আমার, বাট আমার মনে আছে লাস্ট টাইম বলেছি চকলেট দেবে না। তো উনি তারপরে ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে আরো কয়েকটা এত গুচ্ছ চকলেট আমাকে দিয়েছিলেন। তো ওটা আমার প্রথম ইন্টারাকশন ওনার সাথে। তারপরে আমার মনে আছে বোলপুরে আমরা শুটিং করেছি, মায়ের শুটিং ছিল বলে আমি মা যেতে পারেনি। আমি তো বড় হয়েছি অনেকটাই আমার দাদু দিদার সাথে, তো আমার বৌমাদো বলে ডাকি, বৌমাদো আমার সাথে গেছিলো বোলপুরে, এবং খুব মানে মজা করেছি, কারণ তখন তো বুঝছি না যে শুটিং করছি, আমার খুব মজা লাগছে। আমার বয়সে আর একজন ছিল। আর আমার মনে আছে যে সিনটা মানে পোস্টারে তো ঋতুপর্ণা ম্যাম এবং আমার ছবি হবে আর গ্রামের বাদবাকি লোকেরা ওখানে। আমার মনে আছে ওই সিনটা যখন শ্যুট হচ্ছে, একটা বিশাল বড় গাছে দুটো মোটা মোটা দড়ি দিয়ে একটা কি বলে দোলনা পাতা হয়েছে, এবং আমি এতটাই ছোট, ওই এত মোটা মোটা দড়ি আমি পুরোটা ধরতেই পারছি না, হাতে লাগছে, বারবার টেক হচ্ছে, আমি হাত ছেড়ে দিচ্ছি। তো তখন উনি বারবার নিজে এসে আমার হাতে পাউডার ঘষে দিচ্ছেন। মানে এটা যখন পরে আমি ভাবি যে ওনার কিন্তু দরকার ছিল না, উনি কোনো অ্যাসিস্ট্যান্টকেও বলতে পারতেন করতে, কিন্তু উনি যেই এক্সট্রা কেয়ারটা নিয়েছেন যে একটা ছোট্ট বাচ্চা আমার সেটে কাজ করছে, ওর হাতে লাগছে, আমি গিয়ে পাউডার হাতে ঘষে দিচ্ছি। মানে দিস ইজ বিউটিফুল, এটা ভাবলেই আমার গায়ে কাঁটা। তোমার ভেতরে একটা সুন্দর একটা এক্সপেরিয়েন্স, মানে এত হিউমিলিটি, এই জন্যই বলে না যে হিউমিলিটি গোজ আ লং ওয়ে। মানে লোকে ভাবে যে খুব অ্যাটিটিউড দেখালেই সবকিছু হয়ে যায়, একদমই নয় আদতে। মানে ইট ইজ যতটা গ্রাউন্ডেড থাকা যেতে পারে। এবং এরকম একজন কিংবদন্তি তোমাকে মানে 5 বছরেই হোক, কিন্তু সেটার যে একটা ছোঁয়া, সেটা তোমার ভেতরে একটা খুব সুন্দর করে ইনজেক্টেড হয়ে রয়েছে, আমার নিশ্চয়ই সেটা মনে হয়। এই একটা আর একটা তুমি আমাকে বলো, তুমি তারপরে যখন করতে এলে, সেটা প্রথমে সিরিজ দিয়ে তো এসেছো, সিরিজ দিয়ে, হ্যাঁ। সেটা কি ছিল? সেই যে হলুদ পাখি। হ্যাঁ, শাশ্বতদা আমার বাবা করেছিলেন, এবং ওইটারও খুব ইন্টারেস্টিং গল্প আছে। আমার সেদিনকে ফিজিক্স ল্যাব পরীক্ষা ছিল, এবং পরীক্ষা দিয়ে না আমি কলেজে পড়তাম, আমি হেরিটেজে পড়তাম, ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং পড়তাম। তো আমার ফিজিক্স ল্যাব পরীক্ষা ছিল, এবং পরীক্ষা দিয়ে আমি অডিশনে যাই, এবং আমাকে অনিন্দদা বলে যে আচ্ছা শোন, 3টে চরিত্র আছে, তোকে 3টের অডিশন দিতে হবে। এবার আমি জীবনে প্রথমবার অডিশন দিচ্ছি, সেটাও আবার একটা পরীক্ষার মেন্টালিটি থেকে বেরিয়ে এসে, তারও আবার 3টে। তো 3টে ডিফারেন্ট অডিশন দিই, এবং মিথিলের চরিত্র যেটার জন্য আমি সিলেক্টেড হই, মানে সেই যেগুলো পাখি, যে পাখিটা ছিল, পাখিটা বেসিক্যালি সিম্বলিক্যালি আমার খোঁজার জন্য সিরিজ শুরু হয়, এবং তারপরে যেভাবে যায়। তো ওটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। ফিজিক্স ল্যাব থেকে মানে ফিজিক্সে পড়তে পড়তে এলে বললে, বা পরীক্ষা দিতে দিলে, যাই হোক, তুমি ইঞ্জিনিয়ারিং করছো কিসের ওপর? ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করে ফেলবো না, আসলে আমার কি হয়, আমার কেমিস্ট্রি পড়তে খুব ভালো লাগতো, এবং যখন আমি 11-12-এ পড়ি, একটা হয় না যে সবাই তো আমার আশেপাশে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপেয়ার করছে, তো আমিও পরীক্ষা দিই, কারণ ইঞ্জিনিয়ারিং করলে 4 বছর, যেহেতু বাড়ি থেকে প্রচন্ড প্রেশার ছিল যে পড়াশোনা আগে কমপ্লিট করতে হবে, তারপরে সব। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক খুব খারাপ ছিল, ওয়েস্ট বেঙ্গলেই পাই, কারণ অল ইন্ডিয়া র্যাঙ্কের 2 দিন আগে আমাদের সিবিএসই পরীক্ষা শেষ হয়, সময় পাইনি পড়ার। আর আমি ভাবছি যে আমি কেন এই পরীক্ষাটা দিতে বসেছি। ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ওয়াজ গুড ফর মি, আমি 4160 র্যাঙ্ক করেছিলাম, তো ওটার জন্য আই গট ইনটু হেরিটেজ। সো খুব ভালো র্যাঙ্ক তখন। হ্যাঁ, তখন 3 মাস পড়াশোনা আগেও করেছি, কিন্তু তোমার স্কুলটা কি ছিল? আমি সাউথ পয়েন্টে পড়েছি। ও, সাউথ পয়েন্টে 10 অবধি, হ্যাঁ। আর 11-12-এ ডিপিএস রবি পার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো এইসব করে মা বেশ ভালো করে পড়াশোনা করিয়ে তারপরে দিয়েছে। না দেয়ও নি, ওটাই তো ব্যাপার। মাকে হঠাৎ করে একদিন আমি বলেছি মা আমার মনে হয় আমি তখন অলরেডি থিয়েটার করি কলেজে, যে আমি অভিনয়টা পার্সু করতে চাই। মা বলল কি, কারণ এর আগে কখনোই ছোটবেলায় আমি অনেকবার বলেছি, মানে পুচকু বেলায়, তারপরে এটা নিয়ে কথাই হয়নি, কারণ এত স্ট্রেস ছিল বাড়িতে যে পড়াশোনা পড়াশোনা পড়াশোনার একটা ব্যাপার। একমাত্র মেয়ে, তাই জন্যই পুরো টেনশনটা আমার উপরে। তারপর মা অ্যাকচুয়ালি মা যেহেতু এই জগতেরই, মা বুঝেছে যে ঠিক আছে যখন ইচ্ছে করছে দেখ কি হয়, মানে তুই নিজের মতো করে কর, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, করে দেখ। তো আই থিঙ্ক এই ব্যাপারটা খুব ভালো ছিল, কারণ যদি আমি ওই পুশটা না পেতাম যে নিজেকে প্রুফ করতে হবে, কারণ আমার কাছে প্রুফ করাটা তখন মায়ের কাছেও ছিল, বাবার কাছেও ছিল, নিজের কাছেও ছিল যে আমি পারবো কি পারবো না। তো সেটার জন্য আমার মনে হয় যেভাবে মা সাপোর্ট করেছে আমাকে মেন্টালি খুব হেল্প করেছে। হ্যাঁ, তোমার ফিল্মটা কিসের জন্য, তোমার মানে ফিল্মের প্রতি আকর্ষণটা কিসের জন্য? মা অ্যাঙ্কারিং করে গান সেটার জন্য, নাকি তোমার মানে মানে না ছোটবেলা থেকে মানে অ্যাঙ্কারিং এ, তাহলে তো অ্যাঙ্কারিং এর প্রতি আমার খুব ঝোঁক থাকতো। অ্যাঙ্কারিং না, আমার মনে হয় আমি যেভাবে বড় হয়েছি খুবই একটা মানে গানের জগতে বড় হয়েছি, তো আমার জন্য ওই আর্ট অ্যাজ আ মিডিয়াম খুব ইম্পর্টেন্ট ছোটোবেলা থেকেই ছিল। এবং আমি ছোটোবেলা থেকে শুধু হিন্দি সিরিয়াল দেখেছি, তা একটা বয়সের পরে যখন বাড়িতেও বাংলা সিরিয়াল দেখছি আমি বসে পড়তাম, তারপরে মানে হাতে নিয়ে খেতাম পড়তে বস, ওরকম একটা ব্যাপার। কিন্তু হিন্দি সিরিয়াল প্রচণ্ড দেখেছি আমি, মানে আমি গিলতাম বলা যেতে পারে ছোটবেলায় হিন্দি সিরিয়াল। তো আমার জন্য সবসময় ছিল আমি সিরিয়াল তো করবোই কখনো, বাট তারপরে যত বড় হলাম আমার আরও অনেক সিনেমা দেখলাম। মানে আমার টেকনিক্যালি প্রথম সিনেমা দেখা হচ্ছে কাল না হবে যে অনেক পরে এসছে, ঋত্বিকের ডেবিউ ফিল্ম না প্যারে, ওটা আমার প্রথম সিনেমা দেখা জীবনে। দেখলে তো তাহলে তো তোমার একটা, তো ওইটা দেখার পর মনে হচ্ছে আরে বাবারে এত বড় এত কিছু হচ্ছে, মানে নাচ হচ্ছে গান হচ্ছে দুটো রোল প্লে করছে, এইসব মানে অদ্ভুত লেগেছিল, মেসমেরাইজড। তো ওইটা আমার প্রথম সিনেমা দেখা। তারপর আমি মানে সেটা তো কত বয়স হবে তোমার? তো আমার তখন কত মানে কোন ক্লাস হবে? ক্লাস বলা ভুল, 1 পড়ি বোধহয়, বা ট্রানজিশন 1-এ পড়ি ওরকম সময়। আমাদের সবরে ট্রানজিশন বলে একটা ক্লাস আছে, ওটা একটা এক্সট্রা ক্লাস দরকার নেই, পড়ি আমি। বাট আমি খুব এনজয় করেছিলাম দেখে। তারপর থেকে আমাকে অ্যাকচুয়ালি বকা হতো যে তুই পড়াশোনা কর, তুই কেন এত টিভি দেখছিস, কারণ টিভিতে তখন দিত সবসময়, সিনেমা হলে যাওয়া হতো না, ওই সিনেমাগুলোই যখন টিভিতে আসতো দেখতাম। তো আমার ওই মানে এন্টারটেইনমেন্ট জগতের প্রতি একটা টান ওখান থেকেই শুরু হয়, বীজটা তখনই পোতা হয়। আচ্ছা, এবার আসি তোমার দিদিমার ক্ষেত্রে, কারণ আমি জানি ওটা, আমি যতদূর জানি যে দিদিমার কাছে তোমার ছোটবেলাটা কেটেছে এবং তুমি ভীষণ অ্যাসোসিয়েটেড ছিলে, সেটা একটু বলো কিরকম ছিল সময়টা, কোথায়? আমি তো জন্মে থেকেই আমার দিদাকে দেখছি, বৌমা বলে ডাকতাম। আমার আসানসোলে বড় হয়ে ওঠা অনেকটা, আমার টেকনিক্যালি বলা যায় স্কুলের জন্য কলকাতা আসতাম, আর বাদবাকি সময় আসানসোলেই কাটাতাম আমি। তো আমার দিদা মানে ছুটির সময়টা আমার দিদা আমার সব ছিল। এবং আমার এখন দাদু আছেন, দিদা 8 বছর আগে মারা যান। এবং আই থিঙ্ক সেই জায়গাটা তো কখনোই মানে ফিল করা সম্ভব না, বাট আমার দিদা সবসময় চেয়েছিলেন যে আমি যেন গান নিয়ে বা অভিনয় নিয়ে কিছু করি, কারণ আমার দিদার সাথে অনেক কথা হতো, মানে নিজের মায়ের মতোই ছিল। মানে আমার মাকে মা বলে আমি মনেই করেছি অনেক পরে, কারণ আমি বড় হয়েছি অনেকটা আমার দিদার কাছেই ছোটবেলা থেকে, যেহেতু মা এখানে কাজ করছে যা হয়। তো আমার দিদার, বুঝলাম না, তুমি ছোটবেলাটা তো এখানেই পড়েছো, সাউথ পয়েন্ট পড়েছি এখানে, বাট আমি প্রত্যেকটা ছুটি, শীত গ্রীষ্ম বর্ষা সেশন ব্রেক দুর্গা পুজো সব আসানসোলেই কাটাতাম। মানে আমি কলকাতার পুজোই বোধহয় ক্লাস 9-এ দেখেছি। তার মানে কি মা দিদিমার কাছে দিয়ে চলে আসতেন? না, মানে ওটা তো একটা ডিফিকাল্ট ডিসিশন ছিল, কারণ মা বাবাও কলকাতা সদ্য শিফট করেছে, সেট আপ করা, আমি তখন একদম ছোট ছিল, মানে তখন বাড়ি সেট আপ করা বা একটা বাচ্চাকে হ্যান্ডেল করাচ্ছে আমার মনে হয় ঠিক করেছে আমার দিদার কাছে দিয়ে, কারণ দিদার কাছে খুব ভালোভাবে আমি বড় হয়েছি। এবং যে কেয়ারটা পেয়েছি সেটা হয়তো কলকাতায় সেই সময় ওইভাবে পেতাম না বাড়িতে। এবার যখন 3-4 বছর বয়স আমি কলকাতা আসি, সাউথ পয়েন্টে পড়ি, সবই কলকাতাতেই, সবই মানে, বাট আমার বেশিরভাগ ছুটির দিন বা আনন্দের স্মৃতিগুলো সব আসানসোলেই বেশিরভাগটা, কারণ বেশিটা সময় কাটিয়েছি আমি ওখানে।
তো সেই দিদিমা চলে যাওয়ার পরে তোমার উপর একটা ইম্প্যাক্ট পড়েছে, সেটা তুমি অনেক জায়গায়। হ্যাঁ, তারপরেই অ্যাকচুয়ালি আমার ট্যাটুটা বানাই আমি আমার দিদার জন্যই, দিদাকে স্মরণ করে। আচ্ছা, তো তুমি এই মুহূর্তে কি কাজ করছো বলো? এই মুহূর্তে আমার উইঙ্কল টুইঙ্কলের কাজ শেষ হয়েছে, ডাবিং সামনে আছে। আর মানে সৃজিত মুখার্জি? হ্যাঁ, এবং তা বাদে আমার কিছু কাজ নিয়ে কথাবার্তা চলছে, মানে এখনো তো সেটা ওই কালমিনেশনে যায়নি বলে আমি ওটা নিয়ে কোথাওই কথা বলছি না। পারিয়া 2 এই বছরই শুট হবে, এই মুহূর্তে হয়তো না, আর 2-3 মাস পর। এবং প্লাস কয়েকটা মিউজিক ভিডিও করলাম মাঝখানে। আচ্ছা, ইদানিং কি আবার মিউজিক ভিডিওর একটা ব্যাপার এসছে? মিউজিক ভিডিওর ব্যাপার সবসময় ছিল, হ্যাঁ, কিন্তু মাঝে একটু মিউজিক ভিডিও তো একটা সময় সাংঘাতিক ছিল। হ্যাঁ, মানে আমি টেকনিক্যালি ছোটবেলায় তো এমটিভি এইসব জায়গায় ইউফোরিয়া, তারপর সবকিছুরই মিউজিক ভিডিও, মানে যে কোনো ভালো গানই একটা দুর্দান্ত মিউজিক ভিডিও থাকবে। এখন চলটা মাঝখানে একটু ড্রপ করেছিল ঠিকই, এখন আবার শুরু হয়েছে। হ্যাঁ, করছে। তো এবার তোমাকে বলি, তোমাকে রিসেন্টলি সরস্বতী পূজায় দেখলাম, হ্যাঁ, মিষ্টি করে একটা হাসি দিলে। থ্যাংক ইউ। না আসলে মায়ের শাড়ি পরেছিলাম তো, তাই আমার খুব ভালো লাগে যখন কেউ আমাকে, ওই একটা লাল পা সাদা শাড়ি খুব বেশি পরে না আজকাল ওই ধরনের শাড়িগুলো, মায়ের শাড়ি, এটা আমার খুব একটু কোরা কোরা শাড়ি, হ্যাঁ, খুব সুন্দর লাগে, বেশ বড় হাতা ব্লাউজ পরে। এবং তোমাকে রোহানের সঙ্গে দেখা গেছে, এবং সেটা তো একটা, তো আমরা তো ধরেই নিই যে যা দেখা যাচ্ছে তার মানে তার সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো এই ব্যাপারটা কি জমছে? কি বলতো, আমার জন্য না বন্ধুত্ব খুব ম্যাটার করে, মানে যে কোনো ক্ষেত্রেই, মানে যে কোনো, আজকে আমার সাথে মায়ের সম্পর্কটাও যদি বন্ধুত্বর কোনো একটা ফাউন্ডেশন না থাকতো, আমি কাউকে কিছু হয়তো বলতেই পারতাম না। সেম উইথ আ ফ্রেন্ড। অঙ্গনা ফিলোসফি চাইছি না, একদমই না, দিস ইজ হাউ আই বিলিভ অ্যাকচুয়ালি। মানে আমাকে যারা চেনে খুব কাছ থেকে তারা জানে যে আমি না হলে, যদি ধরো আমার বন্ধু তুমি, আমি যদি তোমাকে কিছু শেয়ারই না করতে পারি, তাহলে আমার প্রেমটা আসবেই না। সেটা ওই প্রশ্নটাই লোকে যখন করে, আমার বেসিক। তো সেইটা কত দূর এসছে যাতে তুমি শেয়ার করতে পারছো? দেখো, যদি শেয়ার করার মতো কিছু নাই থাকতো, আমি যদি অতই ভাবতাম, তাহলে হয়তো আমরা একসাথে যেতামই না। মানে আমি, সোহাম আর রোহান একসাথে গেছিলাম, কিন্তু লোকে শুধুমাত্র আমরা একসাথে টিভি শো করেছি, তাই জন্য আমাদের ভিডিওগুলো যেগুলো দেখা যাচ্ছে তুমি আরো হেঁটে যাচ্ছ, লাইক তোমরা দুজন উঠছো। হ্যাঁ, কারণ তার ঠিক আগেই সোহাম আমাদের সামনে দিয়ে হেঁটেছে, ওর গাড়িতেই আমরা যাবো। কিন্তু আমরা সবাই জানি, ডিসএগ্রি করছো কেন? আমরা তো সবাই জানি তোমার আর রোহানের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব আছে, তোমরা একসঙ্গে ঘুরে বেড়াও, বেড়াতে যাও, আমি বলাটা বেড়াতে যাও। এবং এখন তো ভীষণ ওপেন একটা লাইফ হয়ে গেছে। আমাদের পুরোনো দিনের মতো তো ছিল না, চুপি চুপি বাবার বন্ধু দেখছে, এই দেখছে, এসব করে মুখ ঢেকে দিলাম, এইসব তো এখন নেই। ওই জন্যই বলছি যে মানে আমার এতটাই ভালো বন্ধু আমার খুবই কম, মানে আমার হয়তো 5-6 জন খুব ক্লোজ ফ্রেন্ড আছে, তার একজনের মধ্যে রোহান পড়ে ডেফিনেটলি। এবং যদি পরবর্তীকালে আমাদের ওইভাবে কিছু প্রকাশ করতে হয়, আমি প্রচন্ড ট্রান্সপারেন্ট একটা মেয়ে, আমি সবই বলি। এবার মানে এমন নি যে মাও রোহানকে খুব ভালোবাসে, যদি রোহানের প্রসঙ্গে যখন উঠছে, ও আমার বাড়িতে আসে, আমরা আড্ডা মারি, সবই হয়, মানে কিছু লুকোনোর কিছু ব্যাপারই নেই। বাইরে বেড়াতেও যাও? বাট 3-4 জন মিলে গেছি। হ্যাঁ, আচ্ছা। এবারে তো এটা তো খুব নর্মাল একটা লাইফ, মানে এটা না হলেই তো খুব অস্বাভাবিক বলে মনে হয় তোমাদের মতো মেয়েদের ক্ষেত্রে। আমাদের সময় এটা ছিল না, থাকলে কত ভালো হতো। যাই হোক, তো তোমার সঙ্গে তো একটা বেশ সুন্দর মিষ্টি গল্প হলো, তো আমি চাইবো এবার তোমার মাও আসুক আমাদের গল্পের মধ্যে, তাহলে গল্পটা বেশ জমজমাট হবে। তাই? ওকে, ঠিক আছে, একটা সারপ্রাইজ আছে, দেখো কি হয়। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে একটা সারপ্রাইজ হিসেবে অঙ্গনার সঙ্গে অঙ্গনার মাকেও, মানে আমি একটু আগে জানতাম মায়ের কাজ আছে, সেখান থেকেই ডিরেক্ট এলাম, একদম ডিরেক্ট এলো। এবং অঙ্গনার কাছে আমরা এটা একটু চুপি চুপি রেখেছিলাম যে একটা ছোট সারপ্রাইজ থাক, অনেকটাই বড় সারপ্রাইজ। হ্যাঁ, তো সেটা আমরা মানে ঠিক মতো ম্যানেজ করতে পেরেছি বলে আমার খুব আনন্দ হচ্ছে, এবং আশা করি তোমারও ভালো লাগছে রাজবন্ধু। একদম ডেফিনেটলি, কারণ সকালবেলা আমি জানি যে ও আসবে, ও জানে যে ও আসবে, সেটা নিয়ে কথা হয়েছে। আমি তো আমার কাজে বেরিয়ে গেছি, শুটিং ছিল, তো আমি যে ডিরেক্ট আসবো ও জানতো না, এখানে এসেই চমকে গেল। আমাকে বলছে, আমি বললাম তোমার একটা সারপ্রাইজ আছে, ও তাই? আচ্ছা ঠিক আছে, দেখি তো। মজা। তোমার সঙ্গে একটু পরে কথা বলছি, আবার একটু মার সঙ্গে আগে একটু গল্পটা করে নিই। লাজবন্তী রায়কে কিন্তু অনেক দিন ধরে আমরা চিনি, অনেক দিন ধরে চিনি এবং ভীষণ ভালোবাসি।
হ্যাঁ, এবং ওর গান ভালোবাসি, ওর অ্যাঙ্কারিং ভালোবাসি, সবই। কিন্তু লাজবন্তী নিজে মুখে বলুক, লাজবন্তী নিজের জীবনে অ্যাঙ্কারিংটা বেশি প্রিয় না গানটা বেশি প্রিয়? অবশ্যই গানটা আমার রক্তে। মানে ইনফ্যাক্ট আমি জীবনে কখনো ভাবিনি আমি অ্যাঙ্কার হব। আমার বাড়ি, আমার ফ্যামিলি, আমার পাড়ার লোকজন, আমার আসানসোল যেখানে আমার বাড়ি, সেখানকার সবাই জানে আমি একজন সঙ্গীত শিল্পী। কারণ ছোটোবেলা থেকে আমি গানটাই গেয়ে এসেছি। তখন তো অ্যাঙ্কারিং ব্যাপারটাই তো ছিল না, ছিলই না, অ্যানাউন্সার ছিল, নট অ্যাঙ্কার। এবং ইনফ্যাক্ট মানে তুমি পরবর্তীকালেও দেখবে যখন অন্যান্য, তখন তো চ্যানেল অত ছিল না, শুধুমাত্র দূরদর্শন কেন্দ্র ছিল, সেখানে কি ছিল, এই যে চৈতালিদি, শাশ্বতীদি, ওরা কিন্তু অ্যানাউন্সার ছিল, নট অ্যাঙ্কার। অ্যাঙ্কার শুরু করেছি আমরা ফার্স্ট, এটা কিন্তু জেনে রাখো। প্রথম অ্যাঙ্কার, ফিমেল অ্যাঙ্কার হিসেবে কিন্তু আমি এবং পরমা, হ্যাঁ, না আমরা দুজন কিন্তু ফার্স্ট, মানে চৈতালিদিদের পরে জেনারেশন যদি বলো তাহলে কিন্তু না, দূরদর্শনের কথা বলছি না, ইন জেনারেল বলছি। তোমার আমি, পরমা, মধুমন্তীদি, এরা কিন্তু অ্যাঙ্কার, বুঝতে পারছো? তো যাই হোক, মানে ছোটোবেলায় তো ওই ব্যাপারটা ছিল না ন্যাচারালি। তখন মানে আমি 2.5 বছর বয়স থেকে আমি গান বাজনা করি, 2.5 বছর তখন আমার একেবারে পরিষ্কার। এবং তখন তো কি মানে তখন তো মানে প্রচণ্ড খাটতে হতো না, সাধনা রেওয়াজ মারাত্মক করতে হতো একেবারে। মানে 2.5 বছর বয়স থেকে মানে সেটাই সব, মানে আসানসোলের একটা সময় সবাই জানতো যে মানে আমাকে মজা করে সবাই জানো তো, মানে একদম মজা করে, একদম বাচ্চা মেয়ে একটা স্টেজে গাইছে। আমার যখন 3.5 বছর বয়স, আমার ফার্স্ট স্টেজ, এবং সেটা কিন্তু কবিতা বা আবৃত্তি না, গান। এবং তোমার তখন সবাই বলতো যে ওরে বাবালে, আমার ডাকনাম লাজু, বলছে আচ্ছা ওই অনুষ্ঠানে কে গাইবে, আচ্ছা লাজু গাইবে। কারণ ও তো তখন ABCDও জানে না, অ আ ক খও জানে না, জানে কি সারেগামা। আমার তো অক্ষর গানটা পরে হয়েছে, আমার সারেগামা আগে হয়েছে। আচ্ছা, তো তুমি যতদিন ধরে গান গাইছো, বা যতটা গান গাইছো, বা যত যেটা আমি তোমার কাছ থেকে শুনলাম, আমি তোমার গান এমনিও শুনছি, বলার এটা, তো সেক্ষেত্রে কি তুমি মনে হয় যে তুমি সঙ্গীত শিল্পী হিসেবে পশ্চিমবঙ্গে ঠিক যতটা জায়গা পাওয়ার ততটা পাওনি? একদমই পাইনি এখনো পর্যন্ত, আমার যেটা মনে হয়। মানে আমার আরো অনেক বেশি পাওয়া উচিত ছিল, অনেক অনেক উচিত ছিল। পেয়েছি, দেখো একদম পাইনি সেটা তো বলবো না, ডেফিনেটলি পেয়েছি, তা নাহলে মানুষ আমাকে চিনলো কি করে। আমার মানে অ্যাঙ্কারিংটা যেরকম একটা আমার মানে আমি নিজের বলি সেকেন্ডারি প্রফেশন আমার। ফার্স্ট হচ্ছে আমি একজন সিঙ্গার, কিন্তু ধরো আজকে ধরো ইমন বা বাকিরা যেরকম তোমার গান গাইছে, প্লেব্যাক সিঙ্গিং করছে, সবার সঙ্গে করছে, হ্যাঁ, তো সেই লিয়াজটা কি তোমার অভাব হচ্ছে নাকি? না 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 না, শোনো, লিয়াজও তো বটে, মানে আমি না অত পারি না, অত ফোন করে বলা, একটু এই সুযোগ দেবেন অমুক তমুক, এখন এটা করতে হয়, কিন্তু আমাদের সময় তো এরকম ছিলও না একদম। কারণ আমার যতটুকু প্রতিভা বিকাশ হয়েছে সব কিন্তু জাস্ট মানে কি বলবো, মানে একটা পর্যায়ে মানে আমাকে লোকে দেখেছে, আমাকে অ্যাকসেপ্ট করেছে, এবং আমার গুণটাকে তারা নিয়ে সেইখান থেকে কিন্তু আমার পরপর কাজ এতগুলো বছর ধরে। আজকের তো না, 2000 সাল থেকে আজকে 2025 সাল, তো এই টানা 25 বছর কিন্তু একটার পর একটা যে কাজ করেছি, গান গেয়েছি, সেগুলো কিন্তু সবই এইভাবে এসছে। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, ও বলছিল, অঙ্গনা বলছিল যে ওর ছোটবেলাটা আসানসোলে কেটেছে, সেই জায়গাটা একটু অঙ্গনার ছোটবেলাটা তোমার মুখ থেকে শুনতে চাই। মানে ধরো আমার তো বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে আসানসোল। আসানসোল সবাই, আমার বরের হচ্ছে রানীগঞ্জ, একদম পাশের শহর। হ্যাঁ একদম তাই, একেবারে কলাকনি বেল্ট, এবং অত্যন্ত কালচারালি রিচ শহর, ভীষণ সমৃদ্ধ। মানে আমরা যা ছোটবেলায় মানে পুরো সাংস্কৃতিক আবহতে আমরা বড় হয়েছি, এবং আমাদের বাড়িটাও তাই ছিল। আমার মা খুব ভালো গান গাইতেন, আমার মা জর্জ বিশ্বাসের ছাত্রী ছিলেন। আচ্ছা, আমার বাবা পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তার পাশাপাশি খুব ভালো তবলা বাজাতেন, গিটার বাজাতেন। আমার দাদা পেশায় সাংবাদিক, অসম্ভব ভালো মিউজিশিয়ান, তেমনি ভালো গায়ক। আচ্ছা, তোমার বড় কি গান বাজনার প্রতি ভালোবাসা আছে নাকি? প্রচণ্ড, গান বাজনার প্রতি প্রচণ্ড ভালোবাসা। ও নিজে খুব ভালো রিসাইটার, কিন্তু তার কর্মজীবনটা এমন, মানে সে মানে এমন, মানে তাকে আরো অনেক লোকের মুখের অন্নটা জোগাড় করতে হয়।
একটু একটু খুলে বলো। মানে ও একজন সফল ব্যবসায়ী এবং আমাদের যতগুলো ফ্যাক্টরি আছে এবং অফিস আছে যতগুলো, তার আমাদের প্রচুর স্টাফ আছে যারা তো ওর মুখের দিকে তাকিয়ে। নিশ্চয়ই। তো ন্যাচারালি ব্যবসায়ী হওয়াটা একটা, তো আর সেটা নিজের গুণে, কিন্তু নিজের কর্মের জন্য। কেউ ছিল না সাথে। হ্যাঁ না না, কেমিস্ট্রি স্টুডেন্ট, কেমিস্ট্রি এবং এমবিএ করে তারপরে এটা হয়েছে। হ্যাঁ মানে বাবা আমাকে খুব লাকি মনে করেন, কারণ আমি জন্মানোর পরেই বাবা চেষ্টা করেন বিজনেসটা শুরু করার এবং তারপরেই তখন সফল হয়। তো ওইখান থেকেই মানে বাবা কি বলতো, বাবার মানে ফাদার ফিগার যেটা, আমি তো বড় হতে হতে সত্যি বলতে মা বাবা দুজনকে খুব কম পেয়েছি, কারণ মা কাজে ব্যস্ত, বাবা কাজে ব্যস্ত। আমার কলকাতায় বড় হওয়াটা টেকনিক্যালি মানে আমি বলবো আমি নিজেই বড় হয়েছি মানে একটা পয়েন্ট অবধি, কারণ না সত্যি সত্যি কথা মানে মা অ্যাগ্রি করবে এটা, কারণ আর আমার দিদার সাথে ফোনে ফোনে যখন আমি আসানসোলে নেই তো ফোনে ফোনে মানে হ্যাঁ মানে এখন দেখো দীর্ঘ সময় আমাকে শুটিংয়ে থাকতে হতো, একটা লং টাইম। একদমই তাই। আর মানে তখন তো মানে এতটাই ক্রেজ ছিল আমি যে শোটা করতাম, তো ন্যাচারালি মানে সকালে শুটিং বিকেলে শুটিং, এবং সেটা হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি মানে ওটার থেকেই তো আজকাল যত তুমি নন ফিকশন দেখো সবই তো ওটার মানে আসল আসল একদম মাদার হচ্ছে তোমার রোজকের গিন্নি, ডেফিনেটলি সেখান থেকেই তো আমার যে পরিচয়টা মানে আমার যে পরিচিতিটা, পরিচয় বলবো না পরিচিতি বলবো, সেটা তো ওখান থেকেই মানুষ জানতে পারলো। এটা আমার জিজ্ঞাসা, তুমি কি রকম গান জানো? মা এত ভালো গান জানে? আমি গান শিখেছি ক্লাস 9 অবধি, তারপরে আর প্র্যাকটিস করা হয়নি ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত, কিন্তু তারপরে মানে মা আমাকে খালি বকেই গেছে। আর এই বছর থেকে অ্যাকচুয়ালি এতগুলো বছর পরে আমি আবার রেয়াজ করা শুরু করেছি মায়ের সাথেই, কিন্তু মাঝে প্র্যাকটিসে বকে গেছে মানে গানের জন্য বকে গেছে, সেটা ডেফিনেটলি ওটাই তো বললাম। তানপুরা না, হারমোনিয়াম দিয়ে। এবং আমাদের দুজনের গুরু কিন্তু একজন, মানে আমি যার কাছে ওই যে বললাম যে 2.5 বছর বয়স থেকে আমার শিক্ষা, আমার 2.5 বছর বয়সে আমারও হাতে খড়ি গানের গান দাদানের সাথে। শ্রী কমল চন্দ্র তার নাম, তিনি এখন আমাদের মধ্যে নেই, মানে কিছু বছর হলো চলে গেছেন, কিন্তু আমি আমার বাবা মার পরে যা যা কিছু শিখেছি, তারপরে আমি আরও অনেকের কাছে শিখেছি, রমা মণ্ডলের কাছে শিখেছি, সুমিত্রা সেন আমার গুরু, রাজেশ্বর ভট্টাচার্য আমার গুরু, শান্তিনিকেতনের সঙ্গীত ভবন, তোমার সাথে আজকে অনেক কিছু কথা আমার বলাই হলো না, ন্যাচারালি শান্তিনিকেতনের একটা অধ্যায় আছে সঙ্গীত ভবনে আমার শিক্ষা। তো সব কিছু মানে সঙ্গীত ভবনে আমার মিউজিক নিয়ে পড়াশোনা, রবীন্দ্রসঙ্গীত আমার সাবজেক্ট, খুব বেশি দিন বলবো না, কারণ সেখানে মানে আমি শুরু করলাম, আমার ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথ এতটাই আমার কাছের, মানে শয়নে স্বপনে জাগরণে এবং মননে রবীন্দ্রনাথ জুড়ে আছেন। তো ন্যাচারালি তারটা গুরুদেবের আশ্রমে গান শিখবো বলে কিন্তু আমার তোমার শান্তিনিকেতনে যাওয়া এবং অত স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হওয়া অ্যাডমিশন টেস্টে। বিয়ের আগে ডেফিনেটলি, হ্যাঁ অবশ্যই। আমি আমার পড়াশোনা চলতে চলতেই আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ একেবারে। আর তোমার গানের ব্যাপারটা মানে এখন আবার প্র্যাকটিসটা রেয়াজটা শুরু করেছি। স্টেজ শো গুলো হয় না, সেটা দেখি তুমি করেছি, সিরিয়াল চলাকালীন করেছি। সিরিয়াল চলাকালীন কি তুমি আর রোল করছো না তুমি একা করছো? একসাথে এখনো করিনি, আচ্ছা আলাদা আলাদা করেছি। তুমি কি ওখানে গানই গাও? গান গাই। কারণ এক একজনকে একটা পারফর্ম করতেই হবে, একদম সময় কি করবে? গানই গাই আমি। গানই গাও তো। ওর আসলে কি মানে ওর কিরকম জানো তো, মানে যেহেতু আমার ছোটবেলা থেকে আমি কখনো অভিনেত্রী হতে চাইনি, আমার মোটোই ছিল যে আমি মানে গায়িকা হব, আবার তারপর তো আমার অ্যাঙ্কারিংটা জুড়ে গেল ন্যাচারালি। তো ন্যাচারালি আমার ফিল্ড এটা, আমি অভিনয় করেছি, কিছু ছবিতে অভিনয় করেছি, কিন্তু সেগুলো রিকোয়েস্টে, মানে আমি ওইভাবে কখনো আমি চাইনি আর কি যে আমি অভিনয়টা করব। কিন্তু ওর প্যাশনটাই হচ্ছে তোমার অভিনয়, ও বরাবর দুটো ক্ষেত্র আলাদা, ও বরাবর চেয়েছে যে ও অ্যাক্ট্রেস হবে, এবং সেটা আমি বুঝে গিয়েছিলাম একদম যখন ধরো ফার্স্ট অ্যাডমিশন টেস্ট সাউথ পয়েন্ট স্কুল, এবং ও তখন এইটুকু যেরকম যায়, তাতে এটা একটা খুব সুন্দর গল্প আছে। আমি আমার হাজব্যান্ড ওকে নিয়ে গেছি অ্যাডমিশন টেস্টে, এবার তখন যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি নিজে পরীক্ষা নিচ্ছেন, এবার ওকে অনেক ক্লে বানাতে দিয়েছে মাটিতে, এবার আমরা দুজনে বসে আছি করে করে হঠাৎ করে উনি জিজ্ঞেস করছেন যে অঙ্গনা তুমি বড় হয়ে কি হবে, কি হতে চাও? ও বললো যে মডেল।
তখনও খুব আদো আদো কথা বলতো, মডেল বললো কথাটা, যেই বলেছে আমি আর আমার হাজবেন্ড একবার তাকালাম করে, আমরা তো এক্ষুনি তো আমাদের বার করে দেবে যে আচ্ছা অ্যাডমিশন টেস্ট এসছেন, মেয়ে বলছে মডেল হবে, যান চলে যান। এবার আমাকে বলছে কি বলছে না, কে জানে কি বলছে, ও না ওর বিশ্বাস করুন ওর অর্ধেক কথা আমি বুঝতে পারি না। ও সবাইকে থামিয়ে দিয়ে বললো আলে বাবা বলছি মডেল হব, মডেল মডেল। তখন আমি তখন এমনি করে আস্তে আস্তে উঠছি, আমার হাজবেন্ড তো মানে দাঁড়িয়েই পড়েছে প্রায়, আর হলো না এবার যেতে হবে। তখন প্রিন্সিপাল বলছে আরে আপনি এরকম, আপনারা এরকম করছেন কেন, বসুন বসুন। ও কি বলছে মডেল হতে চায়, আর বলবেন না বাচ্চা তো যা দেখে সেরকম বলে দেয়, ইঞ্জিনিয়ার এসব বলে পাঠায়, আমাকে তো বাড়িতে বলেই যে এই প্রশ্ন করা হবে। তখন অত স্পষ্ট করে বলে দিয়েছে মডেল হবে, তখন বলছে যে ও আচ্ছা তাই তুমি মডেল হবে, মডেলটা কিভাবে হাঁটে বলো তো। ও এমনি করে তারাক করে লাফিয়ে উঠলো, টাক 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 করে হেঁটে দেখিয়ে দিল। এইটা ওর সাউথ পয়েন্টে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা। তাহলে তুমি একে কি করে, তাহলে তুমি ওই দিনই আমি বুঝে গেছিলাম এই মেয়ে তো আর কিছু নয়, মানে বলে না যে মানে মেয়ে তো মেয়ে নয় দেবতা নিশ্চয়, যে কথাটা আছে সেরকম ভেবেছিলাম, মেয়ে তো মেয়ে নয় অভিনেত্রী নিশ্চয়। তারপরে ধরো যখন ওই বিভিন্ন চ্যানেল আমাদের বাড়িতে আসতো ইন্টারভিউ নিতে আসতো, তো ওকে তখন ওরকম যে মা শুটিংয়ে যাচ্ছে, তো মা চলে যাবার পর তুমি কি করবে, ওকে কিন্তু র্যান্ডম বলছে আমি শুটিংয়ে বেরিয়ে গেলাম, ওটা ধরছে কিন্তু ক্যামেরা ধরছে, আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। ও করলো কি সাট করে গিয়ে তোমার ড্রেসিং টেবিলের সামনে চলে গেল, আমার যে মেকআপের ইনস্ট্রুমেন্ট ইয়েগুলো কি বলে ওটাকে, মেকআপের মানে মিউজিশিয়ান বলে শুধু ইনস্ট্রুমেন্টই আমার অবধি আসে। ছিল আগের দিনে হতো না ওই একটা ওই মেরুন তো খোলা, ঠিক ঠিক, এবার ওটার মধ্যে মায়ের লিপস্টিক ছিল, আমি সবই ছিল, আমি লিপস্টিকই পরতাম তখন। ও তখন করলো কি রুজ, তখন রুজ মাখা যেত সব গোল গোল, ওটা নিল, লিপস্টিক নিল, কাজল নিল, সে এমনি করে লিপস্টিক পরছে এইভাবে, কাজল, তারপরে ব্রাশ দিয়ে, ওই তখন ছোট ছোট চুল ছিল, আঁচড়ে টাচড়ে, তারপরে লাস্টে কি হলো আমার হিল জুতো টক করে নিয়ে, হিল জুতো বললো না তোমার আলমারিতে তোমার পাশের যে মানে কাবার্ডে রাখা আছে ওড়না, সালোয়ার কামিজের ওড়না, সেইটা নিল, নিয়ে মডেলদের মতো এরকম করে নিল, নিয়ে টাক টাক করে হেঁটে হেঁটে চলে গেল। ও বোঝাতে চাইলো তখন ওকে নেই, ওটা ওই ভিডিওটা সে তখন চ্যানেলের জন্য নেওয়া হয়েছিল, তখন ওরা বলেছিল তুমি এটা কি হলে, বলে যে মা তো গেল শুটিং করতে, আমিও শুটিং করতে যাচ্ছি। তো তখন থেকে মোটামুটি জানতাম যে এরকম হবে। আর যখন তরুণ মজুমদার যখন ডাকলেন তখন তো মানে বোঝাই গেছে যে মানে কিছু তো নিশ্চয়ই উনি দেখেছেন, অতজনের মধ্যে সিলেক্ট করেছেন, এবং সেটা তো ভীষণ একটা মানে সুইট একটা ব্যাপার আর কি। ওর সেই কোলে বসিয়ে মাথার চুলটা এমনি করে টানছেন উনি, যে আর তার আগের দুদিন আগেই ওর চুলটা আমি কেটে দিয়েছি। আর ও ছিল গ্রামের মেয়ে, তো গ্রামের মেয়ে সাধারণত লম্বা চুল হয়। আমাকে বলছে আচ্ছা লাজবন্তী ওর কি এটুকুই চুল বরাবর? আলো একটুও না দাদা, বিশ্বাস করুন আমি পরশু দিন চুল কাটিয়েছি, ওর তো অনেক বড় বড় চুল, মানে এই পর্যন্ত তো ছিল। বলো চুলটা যদি একটু বড় করা যেত করে টেনে টেনে, তাহলে বোধ হয় হবে না। ও বাবু কথাবার্তাতেই এত ভালো লেগেছে যে সাথে সাথে ফোন করেছেন পরের দিন। তোমাকে বলি যে তুমি যে এই যে বাবা মা ওখানে ছিল, ওখান থেকে এখানে চলে এলো, তুমি এখানে সাউথ পয়েন্টে এখানে ছোটবেলায় ভর্তি হলে, তারপর কি বাড়িতে ফিরে তোমাকে কমপ্লিটলি একা থাকতে? বাবা মা না, বাবা মা কোথায় ছিল? বাবা মা তো চলে এলো এখানে। কোথা থেকে? আসানসোল থেকে। না না আমি গুলিয়ে ফেলছি। হ্যাঁ আমরা তো বরাবরই এখানেই ছিলাম কলকাতায়, ও ছিল বলছি বিয়ের পরে মা বাবা কলকাতায় সেটেল হচ্ছে, সেই সময়টা আমাকে আমার দিদার কাছেই বড় হওয়া, একদমই তাই। হ্যাঁ এবার একদমই তাই, এবং ভাগ্যিস করেছে, কারণ আমার মনে হয় না আমার দিদার মতো মানে মায়ের মারা না এটা আরো বেশি বোঝে আমার মনে হয়, আমার এক্সপিরিয়েন্সে সেটাই আর কিছুই না, আর আমার বন্ধুদের এক্সপিরিয়েন্সেও এক্স্যাক্টলি। তো ওই ভালোবাসাটা আই থিঙ্ক মানে আনপ্যারালেলড। আর একটা কি বলতো, মানে তোমাদের প্লাস পয়েন্ট হচ্ছে তোমার বাপের বাড়িটা কলকাতায়, আমার ছিল কর্মজগৎটা কলকাতায়, কিন্তু আমার বাপের বাড়ি হচ্ছে আমার আসানসোল। ন্যাচারালি আমার বাবা মাকে তো আমি সবসময় পাচ্ছি না, তো মেয়েকে আমি কাজ করতে বেরিয়ে যাব, আমার হাজব্যান্ড কাজ করতে বেরিয়ে হচ্ছেন, তো মেয়েকে দেখবে কে? আর ওই সময় তো এই সাপোর্টিং হেল্প
ওইরকম ভাবে অতকাল, এবং সবচেয়ে বড় কথা তাদের হাতে ওকে শুধুমাত্র ছেড়ে বাড়িতে অসম্ভব ব্যাপার, অসম্ভব একেবারে। তাই আমার কিছুই হবে না তখন। হ্যাঁ ডেফিনেটলি। আমি তো প্রথম তো আমি সেগুলো চিন্তাও করতে পারিনি। তারপরে যখন কাজকর্মগুলো স্টার্ট হলো তখন আমার মাই আমাকে বলেছেন যে তুই এখন ওইটুকু বাচ্চাকে নিয়ে কিন্তু যাস না। তখন আমাদের রেগুলার আমি সব থেকে জানতাম যে আমার মা বেস্ট কেয়ার দেবে আমার মেয়েকে, একেবারে। কারণ আমি তো তখন বাচ্চা, ওকে কিছু বলাও যেত না। ওরে বাবা, আমরাও যদি কখনো কিছু করতো মা একেবারে সাংঘাতিক, না ওকে বলবে না, ওকে কিছু বলা যাবে না, এরকম ব্যাপার আর কি। আমার সাথেই আছে, আমার দৃঢ় বিশ্বাস আমার বৌমা আমার সাথেই আছে, সব দেখছে ওপর থেকে। এবং আমার জীবনে যা তারপরে প্রতিকূলতা এসছে বা গত বছরে আমি অনেক অসুস্থ ছিলাম, অনেকেই জানে, সব কিছুই আমার দিদাই ঠিকঠাকভাবে আমাকে পার করে দিয়েছে, আমি খুব বিশ্বাস করি। সত্যিই তাই। তোমার ফর্মাল ট্রেনিং আছে কি না? আমার কিন্তু এইগুলো খুব হেল্প করেছে। আমি মানে চারিপাশটা দেখে মানুষ চেনা, মানুষ বোঝা, মানুষের অ্যাক্টিভিটি বোঝা। ধরো তোমার সাথেও কথা বলছি আমি তোমার ক্যারেক্টার ট্রেটও আমি নিচ্ছি, মানে সবকিছু আমি নিজের মধ্যে নিই, কখনো না কখনো আমি ইউজ করতে পারবো। আর অভিনয়টা না ওর, আবার বলছি অভিনয়টা ওর রক্তে আছে। তার কারণ হচ্ছে আমার মা খুব ভালো অভিনয় করতেন। আমার মা রেডিওতে নাটক করেছেন, অনেক যাত্রাও করেছেন, নাটক করেছেন, রেডিওতে নাটক করেছেন। এবং আমাদের পাড়াতে তখন তো এরকম ছিল না, এক একটা করে নাটকের গ্রুপ ছিল যেখানে রেগুলারলি মা অভিনয় করতেন। এবং আমি ছোটবেলায় প্রচুর নাটক করেছি, প্রচুর। তাহলে তো ওখান থেকে, যেটা আমি ওকে এক্ষুনি জিজ্ঞেস করছিলাম, তোমার অভিনয়টা কোথা থেকে এলো, তাই না? তার মানে তোমার ঋত্বিক রোশন হেল্প করেনি। রোহানের একটা আমি ইন্টারভিউ করেছি, সেটাতে ও আমাকে বলছে তুমি খুব মেথড অ্যাক্টিং এ জোর দাও, মানে তুমি একা হয়ে যাও, চলে গিয়ে একা আলাদা থাকো, এটা কি? মেথড না, মানে আমি যেভাবে অ্যাপ্রোচ করি অভিনয়টা, মানে সবার তো খুব সাবজেক্টিভ। যেমন আমি সেটে গেলে খুব স্পন্টেনিয়াস হয়ে যাই, কারণ আমি আগে মাথায় আমার লাইনগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, আমি জানি আমি কি করছি, কেন করছি, আমার লাইনগুলো আমার মাথায় থাকবে। এবার সেটে গিয়ে এক্সপ্লোর করবো আমি, ওটার বেস্ট পসিবল এক্সাম্পল ফর মি যে আমি কোনো প্রপ আছে আমি ওটা নিয়ে খেলছি বা হোয়াট এভার। মেথড অ্যাক্টিং ঠিক না। আমি যেভাবে অ্যাপ্রোচ করি, ধরো স্ক্রিপ্ট পেলাম, স্ক্রিপ্টটাকে আমি 3 বার পড়ি। একবার নর্মাল গল্পের মতো, একবার আমার চরিত্রর হয়ে আমি সেগুলো মার্ক করব, তৃতীয়বার আমি বাদবাকি চরিত্ররা যা বলছে, যেটা বলছে, কেন বলছে, কোথায়, ওই গ্রাফগুলো করা, যে মানে এর আগে কি হচ্ছে, এই সিনের পরে কি হচ্ছে, আমার তার সাথে কীরকম সম্পর্ক, মানে ওইভাবে 3 বার পড়ি। আর আলাদা হয়ে যাওয়া ঠিক না, মানে হয়তো বোঝাতে ভুল করেছে। আমি ডেফিনেটলি আমি যখন কোনো চরিত্রায়ন করি, চরিত্রের উপর কাজ করি, আমি ওটার ব্যাপারে লিখি, ভাবি, আমি অনেক ভাবি। মানে ওটা হয়তো লোকজনের মনে হতে পারে আমি কথা বলছি না, মানে এরকম অনেকবার হয়েছে মা কিছু বলতে এসছে, আমি আমার নিজের খেয়ালেই ব্যস্ত। হ্যাঁ, মানে ওর আর একটা ব্যাপার আছে, এই যে ধরো যখন ও মানে স্ক্রিপ্টটা হাতে পেলো, তারপর থেকে একটা আলাদা জোনে যায়, এটা ঘটনা। এবং সেটা কি হয়, ধরো আমরা সেই ঘরে, ইয়েস, আমরা সেই রুমেই আড্ডা মারছি, কথা বলছি, ও কিন্তু ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছে। আমি ভাবছি প্র্যাকটিস ঠিক না, ধরো প্র্যাকটিস মানে কি, আমার মনে হলো আমি এটা করতে পারি, বা এই মানে তার মানে ওটার মধ্যেও বিলং করছে, মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করছে। একদমই তাই, ওগুলোকে নিয়েই কিন্তু ঘাটাতে থাকে, কথা বলতে থাকে। আমার এটা খুব ভালো লাগে যে প্রত্যেকটা চরিত্রে যে আমি আপাতত যাই করেছি, আমি খুব গ্রেটফুল যে লোকজন আমাকে নিয়েছে ওইভাবে প্রত্যেকটা চরিত্রতেই, বা এখনও কথা বললে ওইগুলো তোলে, আমি ভেরি গ্রেটফুল। কারণ আমি প্রত্যেকটা চরিত্রের পেছনে এতটা সময় দিয়েছি, আমার কিছু না কিছু ট্রেট আমি নিতে থাকি আমার প্রত্যেক চরিত্রের ক্ষেত্রে। কারণ সব কিছু আমার মনে হয় ভেতর থেকেই আসে, কিন্তু যেগুলো আসে, সেই চরিত্রগুলোর সাথে আমি এত সময় কাটাই যে আমি ওদের থেকেও কোনো একটা ট্রেট আমার নিজের মধ্যে চলে আসে। যেমন আমার খুব রিসেন্টলি আমি কথা বলতে বলতে বুঝেছি, আমি যে সিরিয়ালটা করেছিলাম তুমি আশেপাশে থাকলে, সেটা যেহেতু দীর্ঘদিন একই চরিত্র হয়ে থাকতে হয়েছে, আমার মধ্যে একটা ব্যাপার এসছে কারোর সাথে কথা বলতে, এইটা করি আমি, মানে পার্বতী খুব করতো এটা কথা বলার সময়, এই কুচকানোটা, এটা আমার মধ্যে একটু বেশিই চলে এসে, এটাকে আমি এবার কাটানোর চেষ্টা করছি। সিরিয়ালটা ইটস এ ব্রিলিয়েন্ট অ্যাক্টিং এক্সারসাইজ, মানে আমি এটা মানে সবসময় জানতামই, কিন্তু কখনো আমার করার ছিলই সিরিয়াল। আগামী দিনে যদি কোনো ভালো চরিত্র পাই, ডেফিনেটলি সিরিয়াল প্রচন্ড টেকনিক্যাল বানিয়ে দেয়। হ্যাঁ, প্রচন্ড। আমার মনে হয় না
ছোট না, ওটা বলতে পারবো ক্যারেক্টার বলতে হবে না। না, এটা এইটুকুই বলা যায়, কারণ ওটা তো খুব একটা জনপ্রিয় নাটক থেকে নেওয়া, একদমই তোমরা সবাই দেখেওছো। তো আর সেম রাখা হচ্ছে সব কিছুই, মানে কিছুই চেঞ্জ করা হচ্ছে না, 2002 সালই দেখানো হচ্ছে। এবং আমার চরিত্রটাও যেরকম নাটকেই সবাই দেখেছে কাছাকাছি। এবার আমি খুব চেষ্টা করি যে কাউকে কপি না করা, কারণ আমাকে যখন কেউ বলে যে তুই এটা দেখে নিস, আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি সেটা না দেখার, যাতে আমি যেটা করছি সেটা না পড়ে। তো আমি শিখেছি বলতে, আমি প্রত্যেকটা ডিরেক্টরের সাথে কাজ করে আমি ওদের ধরনটা বোঝার চেষ্টা করি যে ওরা এক্স্যাক্টলি কীভাবে কী চায়। তো আমি একটা জিনিস বলতেই হবে যে হি ইজ আ ভেরি স্কিলড মেকার, কারণ উনি ওই জায়গাটাও দেন যে তুই নিজের মতো কর, তারপরে আমি দেখছি। এইটাও খুব জরুরি হয় একটা অ্যাক্টরের জন্য, ওই স্পেসটা পাওয়া, যে মানে একটা সিন এমন না যে উনি যেভাবে চাইছেন ঠিক সেইভাবেই করতে হবে, না করলে মানে তাহলে ওই কোলাবোরেটিভ এফর্টটা থাকে না, মানে আমিও কিছু দিচ্ছি তুমিও কিছু দিচ্ছ, তারপরে সিনটা তৈরি হচ্ছে। এই সেন্সটা সৃজিতদার প্রচণ্ড আছে, মানে তাই জন্যই উনি যে জায়গায় আছেন উনি ওই জন্যই আছেন, মানে হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেকার্স। তো আমি খুবই গ্রেটফুল যে আমি ওনার সাথে কাজ করতে পেরেছি। দেখে হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে কাজ করে, খুব ভালো লেগেছে করে। একদম শুরুটা মানে সেটাই বলি যে ওকে মাঝে মাঝে বলি যে একেবারে শুরুটা তরুণ মজুমদারের হাত ধরে, আর যতদিন যাচ্ছে মোটামুটি তত দেখা যাক, তো সবে শুরু হচ্ছে, আরো মানে আমি যেভাবে দেখি আমি এখনো মনে করি, মানে এখনো সেটাই, আমি সবে শুরু করছি, মানে আমার এত কিছু করার আছে, এত রকম চরিত্র করার আছে, এত লোকজনের সাথে কাজ করার আছে, এত জায়গায় এত ভাষা শেখার আছে। আমার খুব ইচ্ছে আছে আগামী 10 বছরের মধ্যে 2-3টে ভাষা তো তোলারই, অন্যান্য ভাষা 3টে ভাষা জানি তা বাদে। তো তোমার হিন্দি জার্নিটা একটু শুনবো। কিন্তু দেখো, হিন্দি জার্নি বলতে এখনো তো জার্নি শুরু হয়নি, হ্যাঁ জার্নি সেরকম শুরু হয়নি, কিন্তু হ্যাঁ আমি 2021 সালে আর 22 সালে আমি অনেক অডিশন দিই, অনেক কটা অ্যাড করি বম্বেতে গিয়ে, এবং রণবীর সিং এর সাথেও সেরকম একটা অ্যাড করি। খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়। রণবীর সিং এর সঙ্গে অ্যাড করা, তরুণ মজুমদারের কাছে প্রথম হাতে খড়ি, সৃজিত মুখার্জির ছবি করছো, অথচ আমার চোখটা প্রথম আটকে গেল, তারা আমি একটু আটকে গেল পারি, আর ওই মেয়েটা বেরিয়ে আসছে ওই যে যেখানে ভীষণ অত্যাচার করছে, কাজে যে ওর নিতে পারছে না, একদম ওই সিনটা সত্যি খুব মর্মান্তিক সিনটা। ওর বাবার কি এখন একটা সময় আসলে ভিউয়ার, আমি যাই করি না কেন আমার বাবা সব থেকে আগে দেখে, এবং আমার বাবা আমার সব থেকে হার্শেস্ট ক্রিটিকও, কারণ বাবা সবকিছু দেখেই বাবার একটা ওপিনিয়ন আছে, যেটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা ভাবে করতে পারতিস, মানে নিজের মতো করে। তো আমার ওটা খুব ভালো লাগে যে মানে বাবা কিরকম ভাবে ভাবছে আমাকে, মানে এমন না যে মেয়ে করছে মানে সব ভালো, মানে এবার ভীষণ ভালো, ভীষণ নিরপেক্ষ, এবং মানে যেখানে যা যা কিছু ক্লিপিংস, যেখানে যা যা কিছু কাটিংস পেপারের অমুক তমুক হ্যানা তানা, এই সমস্তটা কিন্তু খোঁজ রাখে, সমস্তটা কিন্তু ফার্স্ট খোঁজ রাখে ওর বাবা। একদমই তাই, আমাকে পাঠাতে থাকে, এ দেখো আজকে অঙ্গনার এটা বেরিয়েছে, ভীষণ খুশি। আমার দাদু, ইটস আ জব, না এটা তোর জব না, এটা তোর কাজ। ধরো আজকে কাজটা ও করেছিল বলে ওকে, ধরো আমি বলছি এবারে ভ্যালেন্টাইন্স ডেতে 3টে কাগজ ওদের নিয়ে ফিচার করেছে, আমি ভীষণ প্রাউড তার জন্য। তো কিছু তো অ্যাচিভমেন্ট ওর ছিল ন্যাচারালি, সেই জন্য তো ডেকেছে, ওটা তো রাখতো না। আর 3টে মেন কাগজ আমাদের কলকাতার, বাংলার, এটা ভীষণ ভালো অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়েছে। একেবারে একদম। আর দেখো দুজনেই, মানে আমি রোহনের আগে খুব বেশি কাজ দেখিনি, তুমি যদি আজকে 7-8 বছরের সিরিয়াল বলো, আমি কোনো একটা সিরিয়ালের নাম বলতে পারবো না, কারণ আমি দেখিই না, কারণ আমার ওই সময়টা অনেক কাজ থাকে। হ্যাঁ, তো কিন্তু আমি রোহনের ভজগোবিন্দও দেখিনি, আমি সেটা অনেক পরে জেনেছি যে ভজগোবিন্দতেও ছিল, কিন্তু ওর তারপরে আমি কয়েকটা দেখতে আলাপ হওয়ার পরে ওর আমি কাজ দেখতে শুরু করলাম, এবং তখন দেখলাম যে অত্যন্ত ট্যালেন্টেড এই প্রজন্মের একজন অভিনেতা, মানে আমি অসম্ভব ওকে স্নেহ করি, এবং আমি জানি যে ও অনেক দূর যাবে। কথা বলো যে এই যে ওদের জুটি বলে বলছে, ওদের মধ্যে প্রেম আছে, যে মানে অবলীলায় আলোচনাতে, তুমি ভাবো তো আমাদের সময় মাদের সামনে এটা হলে কত ভালো হতো। দেখো আজকের যুগটা না, মানে আমাদের যুগটা ধরলে চলবে না, এটা এতটা একটা
ফার্স্ট যুগ হয়ে গেছে না, এবং সেখানে দেখো আমি এগুলো অতটা নিয়ে ভাবি না, কারণ মানে আজকে তোমার টিনেজটা 20-21 সময়টা ভাবো, তখন তো আমাদের জগৎটা একদম অন্যরকম ছিল। মানে ওই সময়টা কলেজ ফেরত যদি মানে কোথাও কারোর সাথে একটু ঘুরতে গেলাম বা কিছু হলো, সাথে সাথে ছোট্ট শহর, সাথে সাথে বাড়িতে খবর চলে গেল, ওই ভয়েই তো যাওয়া হয় না। আমার বাড়ি এরকম কাণ্ড ছিল। এখন বললাম না কোভিড এর পর মানে আমার সময়ও তোর তো একটু বেশি আগের সময়টা চলে এসেছিল না আমার থেকে। আমার সবাই প্রেম করে মা, তো আমি করি, আমার হয়নি। না 8 নয়, আমি ক্লাস 10 ছিল প্রথম, এবং প্রচন্ড প্রচন্ড বাওয়াল হয় বাড়িতে, তো বাওয়ালই বলবো, সব এই শব্দটাই বলবো, আমি অন্য কোনো শব্দই মাথায় আসছে না। কিন্তু হ্যাঁ, তারপর তখন ওই এক্সপিরিয়েন্সটার পর বুঝেছিলাম যে মারা সত্যি বোঝে কে খারাপ কে ভালো। আর ওই ছেলেটা তো প্রচন্ডই মানে, এখন আমার যদি মনে হয় ওর সামনে আসে তাহলে হয়তো আমি ওর সাথে কথাও বলবো না, এরকম টক্সিক ছিল। বাট মার আগে বোঝে, আমি তো খুবই ছোট ছিলাম তখন অত বুঝিনি। কিন্তু হ্যাঁ, আমি বলেছিলাম যে শোনো, এইসব করার প্রচুর টাইম পাবে, পুরো জীবনটা পড়ে আছে। মানে আমার মা আমাকে যেটা বলেছেন, আমিও আমার মার মেয়েকে সেটা বলবো, যে এগুলো করার সময় আছে, তোমার পড়াশোনাটা আগে শেষ করো। কিন্তু এবার তারপরে করবে না, কারণ আমি জানি পড়াশোনা ভুল করলে তো বাড়ি থেকে বার করে দেবে, পড়াশোনা তো ঠিকই থাকবে। আর আসলে তখন তখন তো বুঝি না যে পার্টনারশিপ কি, তখন হচ্ছে যে সবাই নতুন নতুন শিখছে টার্মগুলো, রিলেশনশিপ, ভ্যালেন্টাইন্স ডে আসছে, টেডি দিচ্ছে মর্নিং। আমি মনে আছে ক্লাস 10-এ যখন পড়ি, ওই বছর আমি 2 দিন ধরে গিফট পেয়েছি, মানে ভ্যালেন্টাইন্স ডেতেও পেয়েছি, পরের দিনও পেয়েছি, মানে মর্নিং এর ছেলেরাও আমাকে দিয়েছে, আফটারনুনেও লোকজন দিয়েছে। আমি তো বলছি যে তোর গিফট পাওয়া শেষ হচ্ছে না, যাচ্ছিস আর করে প্যাকেট নিয়ে চলে আসছিস। তো ওই সময় সবারই যা হয় পিউবার্টি, তখন মনে হচ্ছে ও কে কত প্রপোজ করলো, বল এরকম একটা যা হয় ছোটবেলায়, তো ওইটাই আর সেটাই বাচ্চাবেলায়। হ্যাঁ, এটা তো মা সাপোর্ট করেছে বললে, তো এখন মার সাপোর্ট সিস্টেমটা কিরকম? মা বেসিক্যালি কি সাপোর্ট করছে না, রোহানকে সাপোর্ট করার কিছু নেই আসলে। মা রোহানকে খুব ভালো লাগে, মানে খুব ভালো ছেলে অ্যাকচুয়ালি, ও মানে এরকম ভালো, হ্যাঁ খুবই ভালো কানেকশন। দেখো আমি যেটা বললাম, ও কি বলে তোমার, আমি যেটা বিশ্বাস করি, ও দেখলাম যে আমি প্রথমে একটা কথা বলে রাখি, অঙ্গনা কিন্তু ভীষণ ম্যাচিওর্ড, ওর সামনে বলছি বলেও নয়, ও অসম্ভব ম্যাচিওর্ড এবং ফোকাসড। ন্যাচারালি ওকে আমাকে আলাদা করে শেখানোর এখন আর কোনো প্রয়োজন নেই, কারণ ও আমার থেকেও এখন কিছু কিছু ব্যাপার কিন্তু ভীষণ ভালো বোঝে। মানে আমি সবসময় ওকে বলেছিলাম যে এমন একটি ছেলে, দেখো বিয়ে করবে কি করবে না, পরবর্তী ওদের জেনারেশন কি করবে আমাদের মতো তো নয়। ন্যাচারালি আমাদের তো ছোট্টবেলায় বিয়ে দিয়ে দিয়েছিল, আমার কাজটা তো সম্পূর্ণ বিয়ের পর থেকে শুরু হয়েছে। আমার তো খুবই ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, খুবই ছোটবেলায় আমি মা হয়েছি, সবচেয়ে বড় কথা। মানে আমি মা হয়েছি, আমার 23 বছরে বিয়ে, ঠিক আছে, 24-এ ও হয়ে গেছে, তো আমি বড় হয়েছি, ও বড় হয়েছে, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছো তো? সেটাই, মানে এই আমাদের এখন যে এজটা, সেইটাতে আমার মেয়ে মানে এখন বলা যায় যে একদম বেস্ট ফ্রেন্ড, সব কিছু আমরা শেয়ার করি। তো ন্যাচারালি এখানে ওই ব্যাপারগুলো এখন ম্যাটারই করে না, আসলে একদমই ম্যাটারই করে না। আর ওরা খুব ভালো জানে যে আমরাও এটা শিখিয়েছি এবং ও ভীষণ ফোকাসড। এই জন্যই বললাম যে ওরা খুব ভালো করে জানে, আগে হচ্ছে কাজ, একদম কর্মটা হচ্ছে আসল, কাজ থাকলে সব থাকবে, কাজটা থাকলে কিছু থাকবে না। আর মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা একদম অর্থনৈতিক স্বাধীনতার আগে কিছু, এইটা আমি লাস্ট আমি যে শোটা, শোনো, বিয়েটা খুব মানে আমাদের সময় বিয়েটার যে মানে ছিল, মানে মেয়েটা বড় হলে তাকে কাজ করলো, ঠিক আছে, করলো না করলো, কিন্তু বিয়েটা দিতে হবে, একদম উল্টো একেবারে। এই যে ধরো আমাদের সময় সেই বিয়ের সময় একটা নিয়ম ছিল না, মানে এখনো আছে, অনেকে দেখি কিন্তু কম সেটা। এখনকার মেয়েরা অনেক উন্নত হয়ে গেছে ভাবনা চিন্তার দিক থেকে, যে ভাত কাপড়, বিয়ে মানে বউ ভাতের দিন দুপুরবেলা, কি একটা, আমার তো মনে হয় যে সাংঘাতিক রকম একটা অসম্মানজনক একটা আমাদের তোমার প্রথা। ইনফ্যাক্ট বিয়ের মন্ত্রগুলো তুমি যদি দেখো, সেটা মেয়েদেরকে কিন্তু অত্যন্ত অসম্মানের। এখনকার জন্মতে কিন্তু বিয়ের ব্যাপারটা যে আমাদের যেভাবে
ছিল, এখন খুব মন দিয়ে দেখলে কিন্তু খুব লজ্জার হয়ে যায়। একেবারেই তাই। তুমি যদি মন্ত্রগুলো, সংস্কৃত উচ্চারণগুলো, তুমি মন্ত্রগুলো পড়ো, মানেগুলো বোঝো, তাহলেই বুঝতে পারবে যে মেয়েদেরকে কতখানি খাটো করা হয়েছে। বিয়ের মন্ত্রগুলোতে আছে সেগুলো। সবচেয়ে বড় কথা, মায়ের ঋণ শোধ করা যায়? যায় না তো, সেটা কোনোদিনই যায় না। তুমি চালটা ফেললেও যাবে না, এমনিও যাবে না, তাই না? তো এইগুলো ওকে আমার শেখানো। আমি আবার একটু চকলেট ভালোবাসি না। হ্যাঁ, একদম না, সিরিয়াসলি জানি না কিভাবে, কি করে পারলে তুমি? আমি জানি না গো, এটা আমার ছোটবেলা কি হতো জানো, ছোটবেলায় ধরো মানে আমি আর আমার দাদা দুই ভাই বোন, এবার জন্মদিনে প্রচুর গিফট আসছে, হ্যাঁ, তৎকালীন সময়ে। তখন তো সেই টফি পাওয়া যেত না, এরকম টিনের বক্সে করে, দারুণ ব্যাপারটা। এখন ওইগুলো ফিরে আসছে দেখলাম, তো ওইগুলো সব আমাকে দিত সবাই এসে। আর আমি খুব বেজার হয়ে যে বাবারই এতগুলো টফি এসছে। আর পাশ থেকে আবার দাদা এমনি করে বলতো, ওটা রাখ, মানে দেখাচ্ছে তুই তো খাবি না, ওটা রেখে দে। যে মুহূর্তে বাড়ি খালি হলো, ট্যাকে করে নিয়ে। তুমি মিষ্টি ভালোবাসো না খেতে? প্রচন্ড ভালোবাসি মিষ্টি খেতে, কিন্তু চকলেটের উপর আমার অতখানি টান নেই। অঙ্গনার সামনেই জিজ্ঞেস করি, তোমার আর বরের কি প্রেমের বিয়ে? না গো, আচ্ছা, একদম না। পুরো আনন্দবাজার পত্রিকা আমাদের বাড়ি থেকে একেবারে সম্বন্ধ করে, বলতে নেই কোথায় টাচ আছে, এই যে কাট আছে বলতে নেই একেবারে। দেখো, আমি এটা বিশ্বাস করি যে সবাই আমরা বিশ্বাস করব যে শ্বশুর বাড়ি, স্পেশালি যদি হাজব্যান্ড, যার সাথে তোমাকে থাকতে হবে, সে যদি তোমার কাজটাকে, তুমি যদি ওয়ার্কিং ওম্যান হও, তুমি যদি একজন আর্টিস্ট হও, তোমার কাজটাকে যদি সে সম্মান না করে, রেসপেক্ট না করে, না বোঝে, তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু তোমাকে তাহলে কি করতে হবে, যদি বাড়ির থেকে মেনে না নেয় বা তোমার কাজটা না বোঝে, তোমাকে বেরিয়ে যেতে হবে। তো আমি এটাই বলছি, আজকালকার দিনে করবে সবাই, মানে আজকালকার যা জেনারেশন বলছে। আমাদের সময়, হ্যাঁ, আমাদের সময় তো সেটা ছিল না। কিন্তু আমি এটা অত্যন্ত, মানে আমি ভীষণ এদিক থেকে আমি লাকি যে আমার মতো হাজবেন্ড পেয়েছি, যে প্রথম দিন থেকে, মানে একেবারে ফার্স্ট যখন আমাকে মানে সে দেখতে এসেছিল, তখনকার দিনে বাবু দেখতে এসেছিল, দেখে ফার্স্ট বলেছিল যে আমার বাড়িতে না, মানে কাজের তো কোনো ব্যাপারই নেই, রান্নাবান্না করতে হবে না, আর আমি না কেমিস্ট্রি স্টুডেন্ট, তো আর এটার সাথে পারমুটেশন কম্বিনেশন করে এটা বানাই সেটা বানাই আমি খুব ভালো পারি। আজ পর্যন্ত, আজকে আমার 29 বছর, 28 পেরিয়ে 29-এ পড়লাম আমি বিয়ের, কোনোদিন কোনো রান্না করে সে আমাকে খাওয়াতে পারেনি কারণ সেগুলো সে জানে না। কিন্তু এইরকম মানুষ খুব কম হয়, খুব কম, ভেরি রেয়ার। আমি ভীষণ প্রাউড, কারণ সে একজন মারাত্মক সংস্কৃতি মনস্ক মানুষ, এবং আমার গানের প্রচন্ড, মানে কি বলবো, মানে ভক্ত, এবং ওই ওর মতো না, সিরিয়াসলি বলছে, ও সিরিয়াসলি বলছে। কিন্তু এমনও হয়েছে, আমি বলছি তোমাকে, যে ধরো একটা সময় যখন মানে টিভি রেডিওতে গাইছি, যেটা দেখেছি যে মা ধরো কয়েকদিন রেয়াজ করছেন না, বাবা বলছে যে লাজু রেয়াজ করছো না কেন, তুমি রেয়াজ করো। মানে বাবার যেমন, মানে খুব গ্রোথ মেন্টালিটি বলে না, ওটা খুব দরকার পড়ে। আমার বাবার মধ্যে সেটা আছে, যে পুশ করা লোকজনকে। ফ্যামিলি একদম যদি গ্রোথ মেন্টালিটির হয়, আর সে যদি সবচেয়ে বড় হয় বয়সে, মানে হ্যাঁ, একদমই তো সবাইকে চালিয়ে নিয়ে যায় একেবারে। আমাদের বাড়িতে তাই, কিন্তু মানে আমাদের ডিফারেন্সও আছে। হ্যাঁ, আমাদের ডিফারেন্স আসলে, ওর কথা না খুব বেশি বলা হয় না, মানে এরকম জিজ্ঞেস না করলে তো নিজে থেকে গর্ব করে বলা যায় না। কিসের ব্যবসা আমরা? হলোগ্রাম, কিন্তু ম্যাক্সিমামটা হয় বিদেশে এক্সপোর্ট হয়। তাহলে একটা তো অঙ্গনা, এটা তো সত্যি কথাই। ধরো আজকে যে তুমি বেছে কাজ করছো, বা আমি চলে আসছি বেছে কাজ করছো, বা ধরো অনেকেই তো এই সাপোর্ট সিস্টেমটা পাবে না, অর্থনৈতিক একটা সাপোর্ট সিস্টেম কিন্তু বড়। মানে অনেকেই ধরো এই যে সিরিয়ালে আসছে, এসে চেষ্টা করছে, প্রথমে তো দুটো করছে, তারপরে একজন আত্মহত্যা করছে, টাকা পাচ্ছে না, এই যে কষ্ট, এই যে একদম। আমি তো আমি সবসময় মাকেও বলি যে আমি যে এই জায়গাটা পাচ্ছি, ডেফিনেটলি ব্লেস, যে প্রিভিলেজ, এটা তো প্রিভিলেজ একটা। আজকে আমার বাবা সেই ক্ষমতাটা তো, মানে একটা অন্য ছোট শহর থেকে একটা বড় শহরে এসে পুরোটা নিজে তৈরি করে একটা আমাদের মাথার উপর এমন একটা ছাদ দিয়েছে, যে আমাকে হয়তো ভাবতে হয় না, মানে
এখন মানে বাবা একটা পয়েন্টে বলেছে এরপর তুমি নিজেরটা দেখে নাও, সেটা আমাকে সেটা আলাদা কথা, কিন্তু আমি জানি যে আমার মাথার উপর ছাদ আছে, আমাকে ভাবতে হচ্ছে না যে আমাকে পরের মাসে বাড়ির কোনো ইলেকট্রিক্যাল বিল দিতে হবে নাকি। একদম একদম একদমই তাই, একদমই তাই, একদমই তাই। এবার সেইটা প্রচণ্ড বড় প্রিভিলেজ একটা। এবার সেই জন্যই আমার মনে হয় যে ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ওই কি বলবো ওটাকে, সিলেক্টটা তো পরে আসছে ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয় আমি কাজের ওই পুশটা ওখান থেকেই পাই যে আমাকে আরও প্রুফ করতে হবে যাতে বাবা যে এটা করতে পেরেছে আমি যেন সাস্টেন করতে পারি এটা। মানে এটা তো একটা লাইফস্টাইল বা এটা একটা এভাবে বড় হয়েছি বলা ভুল, ছোটোবেলায় মানে অনেক প্রতিকূলতাই এসছে, কিন্তু একটা যে মানে একটা বেসিক লেভেল মেনটেন করা যে ঠিক আছে আমার মাকে এখন হয়তো অতটা ভাবতে হয় না, বাট আমি চাইবো যে এই জায়গাটাতে আমি বাবাকে আগামী কয়েক বছরের মধ্যে সাপোর্ট করতে পারি, কারণ বাবারও বয়স হচ্ছে, বাবাও এখন আর ওই লেভেলে তো কাজ করতে পারছে না বা চায়ও না, একটা পয়েন্টের পর একটু রিটায়ার করতে চায়। আমি চাই যাতে আমি সাপোর্ট করতে পারি। ব্যবসা নিয়ে আমি খুব একটা অ্যাকচুয়ালি ভাবি না, কারণ আমি না, আমরা কেউই অ্যাটাচ না, এবং না আমাকে তো অ্যাটাচমেন্ট রাখতে হবে, কারণ প্রথম কথা হচ্ছে মাঝে মাঝে আমরা অফিস যাই, আমরা যাই গিয়ে দেখাশোনা করি, কারণ ওই যে বললো না যে আমাদের মাথার উপর ছাদ শুধুমাত্র আমাদের না, কিন্তু আমাদের সঙ্গে আরো অনেকের ন্যাচারালি তাদের তো একটা অন্যের ব্যাপার আছে, রুজি রুটির ব্যাপার আছে, তো ন্যাচারালি এটা আমার হাজব্যান্ড এখন আমাকে বলেন যে তোমার যখন ফ্রি টাইমগুলো তুমি তখন যাও। দেখো বাঙালিদের ক্ষেত্রে দেখবে ওরা ছোট্টবেলা থেকে তারা বাবার সঙ্গে গিয়ে গিয়ে অভ্যস্ত হয়, আর বাঙালি উদ্যোগপতিদের কিন্তু সেটা মানে বাঙালি যারা উদ্যোগপতি তাদের ছেলেমেয়েরা আসলে কালচারালি বাংলাটা এত রিচ না, ওই দিকটাতে যাওয়ার একটা তাগিদ থাকে সবসময়। তো ওটাতে তুমি তাহলে একটু আস্তে আস্তে যাওয়া শুরু করেছো? হ্যাঁ, একটু একটু যাচ্ছি, এবং এরপরে হয়তো আমি আর একটু বাড়াবো সেটা, কারণ মানে আমার কাজকর্ম সামলে ডেফিনেটলি, কারণ আমাদের স্টাফরা খুব ভালো, মানে তারা খুব সুন্দর করে হ্যান্ডেল করে। বাবা এক্সপেক্ট করে না সেটা নয়, কিন্তু এই মুহূর্তে মানে এটাও বলেছি বাবাকে যে না মানে কি বলতো আমার একদমই ন্যাক নেই ওটার প্রতি, মানে এটা আমি ছোটোবেলা থেকেই বলে এসছি, এখনও সেটা বলি, আমি একদমই তো ব্যবসা নিয়ে আমার ইয়েটা নয়, মানে আমি প্রচণ্ড মানে ভেতর থেকেও বাইরে পুরোটাই মানে আর্ট নিয়ে আমি সবসময় সব কিছুই, আমি ফ্রি টাইমেও সিনেমা দেখি, গান শুনি, মানে এইসবের মধ্যেই থাকতে পছন্দ করি, এবং পরবর্তীকালে ডেফিনেটলি বাবাকে হেল্প করবো, কিন্তু আমার মনে হয় না যে বিজনেস যেভাবে আমার জন্য অ্যাকচুয়ালি মা বাবার থেকে কিছুই চাই না, মানে বহু বছর ধরে, মানে যবে থেকে আমি কাজ করা শুরু করেছি আমি চাই না, আর সেটাতে ওরা খুবই খুশি যে মানে সেলফ সাফিসিয়েন্ট হওয়াটা। একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে, যারা ধরো যেহেতু তুমি একটু তো অভিজ্ঞতা হয়েছে, এতদিন কাজ করছো, যারা ধরো নতুন সিরিয়াল, তোমার যে সিরিয়ালটা যেটা তুমি করতে পারলে না, তুমি আশেপাশে থাকলে যে সিরিয়ালটা তুমি করেছিস, বা ধরো তুমি যা সিরিজ যা করেছো, এই যে নতুন ছেলেমেয়েরা আসছে তারা তো সবাই মানে প্রিভিলেজ ক্লাস নয়, তাদের নানা রকম ইয়ে থেকে তো আসে, তাদেরকে তুমি কি বলবে যে এটার উপরেই ধ্যান দাও নাকি অনেক কিছুর মধ্যে এটা একটা রাখো, কি বলবে? না, আমার এটা খুব মনে হয় যে যেভাবে মানে যে জায়গায় আমরা এই মুহূর্তে আছি বাংলায়, কাজের সংখ্যা কমে গেছে, প্রাইমারি সব কিছুই না রিলেটেড টাকার দিকে, মানে আমাদের কিউমুলেটিভলি আমাদের বেঙ্গলে ডেফিনেটলি, কিন্তু প্রাইমারিলি আমাদের স্টেটে তো একটু কম আসছে, মানে আমার বাইরেও অনেকের সাথেই কথা হয়, এমন না যে ওরা খুব ভালো আছে, কিন্তু টাকার দিক থেকে আমাদের সামহাও একটা ক্রাঞ্চ হয়, যেটা সবাই অ্যাকসেপ্ট করবে আমাদের স্পেসিফিক্যালি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে। তো আমার মনে হয় এটা না একটা মানে খুব বড় টপিক, মানে এটা ঠিক কথা যে যারা একটা পয়েন্ট অবধি তো ওরা ওয়েট করবে বা চুজ করতে পারবে, একটা পয়েন্টে তো ওরা যদি সেই প্রফেশনটা নিয়ে ওই মুহূর্তে এগোয়, সবাই একটা পয়েন্টের পর তারা তাদের মানে কর্মের ফলটা পায়, সব সময় এটা হয়ে এসছে, এটা হয়, হার্ড ওয়ার্ক ক্যানট বিট মানে হার্ড ওয়ার্ক অলওয়েজ বিটস এভরিথিং, যখনই হোক না কেন সেটা। এবার প্রথমের দিকে ডেফিনেটলি খুব চাপ হয়, যারা অন্য বাইরে থেকে আসে ওদেরকে তো সাস্টেন করতে হবে, এটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাই জন্যই বোধহয় ওরা সিরিয়ালটা করে একটা রেগুলার ইনকামের জন্য, বা কিন্তু সবসময় তো পসিবল না সবসময় কাজটা পাওয়া, এটা হয়। এবার আমি মানে ছোটো মুখে বড় কথা বলছি বলে নয়,
আমার সাথেও অনেক হয়েছে আরও, মানে আমি এখন নিজেও খুব নতুন বলার জন্য নতুনরা কি করবে, কিন্তু আমার মনে হয় সবসময় একটা প্ল্যান বি বলবো না, কিন্তু একটা সাইড সোর্স অফ ইনকাম রাখা উচিত। মানে সবাই করে, তুমি দেখো শাহরুখ খানের কিন্তু ব্যবসা আছে, আজকে ক্যাটরিনা কাইফের ব্যবসা আছে, সবাই কিছু না কিছুতে শুধুমাত্র যে অভিনয় করছে তা নয়, অপশন রেখে দেয়। অপশনও কথাটা না, প্ল্যান বিটা ঠিকই বলেছো, মানে প্ল্যান বলা ভুল, কি বলতো আমি এটা বিশেষ করে প্ল্যান মানে সাইডে একটা কিছু থাকলো, প্ল্যান বি থাকলে না কেউ প্ল্যান এটার দিকে নজর দেয় না, প্ল্যান বি বলছি না আমি। কিছুদিন বাদে ভীষণ ফাঁকা হয়ে যাবে, ওটা মানে ওটা একটা সাইড ইনকাম বলে, তাই জন্য মানে ওটা বললাম সাইড একটা সবার দরকার। অনেকে অ্যাক্টিং ওয়ার্কশপ করায়, অনেকে মানে সবসময় একটা দরকার, সবসময় দরকার। আচ্ছা, তোমার একটা কথা বলতে শুরু গেলাম, যেটা দর্শকরাও জানতে চাইবে, সেটা হচ্ছে যে বম্বের যে দিকটা, হ্যাঁ, যেটা তুমি রণবীর সিং এর সাথে তোমার যে অভিনয়, ওইটা একটু এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করো। একটা অ্যাড ছিল ওটা ডিজনি প্লাস হটস্টারের জন্য, তখন ডিজনি প্লাস হটস্টার ছিল, সানডে নাইট ফুটবলের। এবং তার আগেই আমি একটা ছবি করি মিসেস আন্ডারকভার বলে, ওখানকার যে এডি ছিল সেই অডিশনের জন্য পাঠায় আমাকে। এবার আমি অডিশনটা দেওয়া, কলকাতায় শুটিংটা হয়েছিল, যেটা মিসেস আন্ডারকভারের শুটিংটা কলকাতায়, কোভিডের ঠিক পরে। তখন তো তাও এখানে শুটিং হতো বাইরে, ওখানে শুটিং হয়, আলাপ হয়, সবার সাথে কথাবার্তা হয়, ওরা বলে বম্বেলে বলতে হেন তা না। তো ওখানেরই একজন এডি আমাকে অডিশন স্ক্রিপ্টটা পাঠায় এবং বলে যে এই অডিশন ভেজে দেয়। তো আমি পাঠালাম, আমি খুবই খুশি হয়েছিলাম যে অ্যাটলিস্ট আমি পাঠাতে তো পারছি এখানে বসে, আমি তো বম্বেতেও নেই এই মুহূর্তে। তো তারপর যখন হঠাৎ করেই ওরা বলে যে ইউ আর সিলেক্টেড আর তোমাকে 2 দিন পরে বম্বে যেতে হবে, আমি এক্সট্যাটিক, মানে এটা হয়েও গেল। তো যাই, তারপর আর খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি, ওদের তো সবই গ্র্যান্ড, মানে সেটটাও বড়, মানে ইউনিট বড়, সবই খুবই বড়, একটা অ্যাডেরও এত বড় সেট আপ। রণবীর সিং খুবই ডাউন টু আর্থ একজন মানুষ, এবং ও মানে খুব মানে একটা যে এনার্জিটা আমরা দেখি ডেফিনেটলি ওরকমই ছিল, অতটাও না বাট এনার্জেটিক, বাট ও খুব সবাইকে খুব ইম্পর্টেন্ট ফিল করায়। মানে আমি আর একজন মেয়ে ছিলাম এবং রণবীর সিং ছিলেন ওই অ্যাডটিতে, এবং ও জানবে যে তোমার নাম কি, তুমি কি করো, কোথা থেকে এসছো। তারপরে আমার ট্যাটু দেখে বলেছে ট্যাটুটা কী জন্য, এটার মানে কি, ও ট্যাটু কখনো করতে চেয়েছে কিন্তু ভয় লাগে ওর, এসব মানে এত কথা ওর বলা দরকার নেই। আগেন তাই জন্য আমি বলি যে হিউমিলিটি গোজ আ লং ওয়ে, মানে কাউকে কমফোর্টেবল ফিল করানো আশেপাশে, আই থিঙ্ক দ্যাটস দ্য জব অফ আ ট্রু আর্টিস্ট। তো আমার খুবই হোলসাম লেগেছিল, খুব ভালো লেগেছিল কাজটা করে। এরপরে কি আর বম্বের সঙ্গে তোমার কোনো যোগাযোগ বলতে এরপর যখন আমি এখানেও অনেক কটা সিরিজ পরপর করি তখন অডিশন ওখানেও পাঠাই, কিন্তু কয়েক সময় না হয়েছে ক্ল্যাশ হয়েছে মানে টাইমিংয়ে। মানে আমি যখন ধরো শ্রীকান্ত করছি আমার ওখানে অডিশনের জন্য এসে অডিশনও পাঠাই, অডিশন পাঠানোর সময় পেয়েছি কিন্তু হয়তো ডেট ক্ল্যাশ করেছে। তারপর অনেক সময় কি হয়, যেটা আমি খুব বিশ্বাস করি, যারা সবসময় এটা পসিবল না যে আমি একটা শহরে বসে অন্য শহরের সব কিছু মানে ভালো ভালো জায়গায় অডিশন দিতে পারবো, এটা হয় না, কারণ ওরা তো আগে নিজের শহরটা দেখবে, ওখানে অনেকে আছে যারা একদমই তাই। তো সেই ক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি কিছু ব্র্যান্ডস করেছি আমি ফর ইনস্টাগ্রাম, কিন্তু সেগুলো শ্যুট কলকাতাতেই হয়েছে। মানে এমন না যে আমাকে তারপরে আবার বম্বে গিয়ে করার ইয়ে হয়েছে। দেখো আমি জীবনে অনেক কিছু করতে চাই, মানে আমি অনেক প্ল্যান আছে, বাট আমি একটু কম বলি সেগুলোর ব্যাপারে, যতক্ষণ না করবো ততক্ষণ আমি বেশি বলতে চাই না, বাট আমার অনেক প্ল্যান আছে জীবন নিয়ে, অনেক কিছুই করার আছে। আমরা খুব খুশি। আচ্ছা, এবার আমি মোটামুটি গল্পটা শেষের দিকেই চলে এসেছি, এবার আমি একটা র্যাপিড ফায়ার করবো মা মেয়ে দুজনকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি খুব সিম্পল একটা কয়েকজনের নাম বলবো, তোমাদের কাকে পছন্দ বা তোমার একটাই র্যাপিড ফায়ার করবো, দুজনে উত্তর দেবে। আচ্ছা আচ্ছা, প্রথমে শুরু করি, ঠিক আছে? সালমান না শাহরুখ, মা বলুক মেয়ে বলুক? শাহরুখ, অলওয়েজ শাহরুখ। শাহরুখ, আচ্ছা। মা যেহেতু আছে সেহেতু আমি এইটা করছি, অমিতাভ না বিনোদ খান্না? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন। আমি একটু দুদিক থেকেই ইয়ে করছি। আচ্ছা, ক্যাটরিনা কাইফ না দীপিকা পাড়ুকোন? দীপিকা। দুজনেই, আমার ক্যাটরিনারও অভিনয় ভালো লাগে, আবার দীপিকা তো বটেই। একটা বলো, একটা বলো না, আমি সেহেতু দুজন আমিও বলতে পারি, ক্যাটরিনার মতো ভালো ডান্সার না দীপিকা, অভিনয় দিক থেকে দীপিকা। দীপিকা
সিংহা আমারও খুব ভালো লাগে, গ্রেসফুল, দুজনেই অ্যাকচুয়ালি খুব গ্রেসফুল। দুজনেই। রণবীর সিং না রণবীর কাপুর, বোথ। এটা আমি চুজি, এইটা কিন্তু দুজন, কারণ রণবীর কাপুর Seriously? এত দক্ষ একজন অভিনেতা, মানে ওর থেকে এত শেখা যায় প্রত্যেকটাতেই। এবং রণবীর সিং এর সাথে আমি নিজেও কাজ করেছি, ওনার মতো ভালো মানুষ আমি কম দেখেছি, তো আমি এটা পারবো না চুজ করতে। একটু টেলিভিশনে যাই, ওদের নিয়ে আমরা কথা খুব কমই বলি কিন্তু না। ধরা যাক সোলাঙ্কি না মানালি? মানালি। সোলাঙ্কি। এটা ভালো হলো। আচ্ছা, কারণ আমি এই জন্যই বলছি মানালি, আমি মানালির কাজ দেখেছি, সোলাঙ্কির খুব বেশি কাজ দেখিনি। অনির্বাণ না ঋত্বিক? এই দুটো এই পারবোই না দুটো কিন্তু সাংঘাতিক। কেন তোমাকে সোজা সোজা দেবো বলছো? না মানে আমি সোজাই না, মানে আমি তো সবই উত্তর দিলে তো বলতে আমি কোনোটাই করবো না, কিন্তু মানে আমি দুজনেরই প্রচন্ড বড় ফ্যান, দুজনের কাজেরই। ঋত্বিক। ঋত্বিক, তাই তো? আচ্ছা, এবারে তুই বলো সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? এটাও পারবো না আমি। এইটা তো ফাটাফাটি, এইটা তো ফাটাফাটি করলাম, আমি চাই আরো করি, এবং কৌশিক গাঙ্গুলির সাথে আমি মানে করতে চাই, করতে চাই। হ্যাঁ, তুমি বলো। আমার পক্ষেও খুব ডিফিকাল্ট, কারণ মা সৃজিতের কাজই খুব পছন্দ, একেবারেই তাই, আর দুজনেই আমার কন্টেম্পোরারি ন্যাচারালি। আচ্ছা, রোহিত শেঠি না রাজকুমার হিরানি? রাজকুমার হিরানি। হ্যাঁ, আমারও তাই, তাই তো? একদম। আচ্ছা, আশা আর লতার মধ্যে এই দুজনের করা উচিত না, আমার খুব অন্যায়, আমি এদের নাম করছি, এর না, এটা আমাদের ধৃষ্টতা, কিন্তু তবু বলছি, জিজ্ঞেস করছি, তোমাদের চুজ করতে পারবে না? পারবোই না। দেখো, কয়েকটা জিনিস না চুজই করা যায় না, মানে আমরা লতা মঙ্গেশকর হচ্ছে আমাদের গানের জগতে, মানে আমরা পুজো করি মা সরস্বতীর আসনে আছেন, যেহেতু গায়িকা সেই জন্য আমি এটা রাখলাম। মা সরস্বতীর আসনে আছেন লতা মঙ্গেশকর, ঠিক সেরকম আশাজি, তার মতো ভার্সেটাইল সিঙ্গার তো নেই কেউ। সেটাই হচ্ছে কথা, যে 90 বছরে তার যা পারফরমেন্স, মানে আমাদের জেনারেশন লাস্ট দেখলো, এরপরে কিন্তু কেউ আসবে না, এরকম আসবে না। তো ন্যাচারালি এইটাতে কোনো মানে তুল্যমূল্য হবেই না, দুজনেই এই আসনে আছে। একদম একদম একদম। আচ্ছা, সুনিধি না শ্রেয়া? দুজনেই, কারণ দুজনেই দু রকমের, আমি বড় হয়েছি তো দু রকমের গান শুনি। ওই সময়টা আর্লি 2000 তো ওরাই মানে নতুন নতুন কাজ মানে গান করছে, মানে যখন আশা ভোসলে এবং আলকা ইয়াগনিকের পরের জেনারেশন তো এরাই, এবং আমি যখন বড় হচ্ছি এরা তুঙ্গে গান করছে, তো আমার খুব ফেভারিট স্মৃতি আছে দুজনের গানের সঙ্গেই। শ্রেয়া হচ্ছে ভীষণ মেলোডিয়াস, মানে কানে একটা মারাত্মক তোমার শ্রুতি মধুর একটা ব্যাপার যাবে, আর সুনিধি ভীষণ ভার্সেটাইল, মানে ওর একটা আলাদা একটা টেক্সচার আছে গলার, ওই ইয়েস একেবারে, হ্যাঁ ঠিক 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 একদমই তাই। হ্যাঁ, তবু দুজনের যদি বলো, আমি শ্রেয়াকে বলবো। আমার ভীষণ ভালো লাগে। তো একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে রোহন না বিক্রম? দুজনের সাথে কাজ করেছি, তো আমি দুজনেই। তুমি দুজনে বললে, তুমি বলো। দুজনেই আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত স্নেহের ভালোবাসার মানুষ। রোহান তো বটে, বিক্রমও আমার ভীষণ কাছের মানুষ। দুজনের অভিনয়ের মানে আমি অনেক পরে দেখেছি না, এইটুকু আমাকে বলতেই হবে ফিলোসফি যদি বলো, কারণ আমার মানে তুমি এমন একটা কোয়েশ্চেন করেছো না, দুজনই আমার ভীষণ কাছের, তো ন্যাচারালি ওই রকমভাবে তো তুল্যমূল্যটা করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট, কিন্তু আমি দুজনেরটাই ডেফিনেটলি দেখবো, না একসাথে বসতে পারবো না, তখন টাইমিং অনুযায়ী হবে, আজকে তো হলের টাইমিং অনুযায়ী হবে, তখন ডেফিনেটলি আসলে কি হয় মানে আমার কি বলবো, মানে আমার প্রচুর অসম এইভাবে প্রশ্ন ফ্রেম করো, তাহলে রোহানেরটা আগে দেখবো, কারণ ওটা মানে আমার কাছের না। আমি একটা অন্য জিনিস বলবো, যে রোহান এই প্রজন্মের বিক্রমও একজন অভিনেতা, রোহনও একজন অভিনেতা, এবং যথেষ্ট ভালো কাজ করছে ওরা দুজন, কিন্তু আমি ওই কথাটাতেই আসছি যে বিক্রমের থেকেও রোহানের সাথে আমার সময়টা বেশি করে কাটে, কারণ আমরা প্রচন্ড আড্ডাবাজ, মানে রাত 12টা 1টা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর রোহন কিন্তু আড্ডা দিয়ে যাচ্ছি,
বিভিন্ন বিষয়ে, সব থেকে বড় কথা মানে ও আমার প্রচন্ড ভালো বন্ধু, আমি বন্ধুই বলবো। কিন্তু ওর সাথে কথা বলে সত্যি ভালো লাগে। আর অসম্ভব, মানে সবাই ঘুমিয়ে পড়লো এক এক করে, আমার বর চলে গেল শুতে, আমার মেয়ে চলে গেল ঘুমোতে, আমার বাবাও চলে গেলেন ঘুমোতে, কিন্তু আমি আর রোহান কিন্তু আড্ডা দিয়ে যাচ্ছি। এবং সেটা বিভিন্ন বিষয় নিয়ে, নানান রকম, সে মানে ইন্ডাস্ট্রি হোক, ইন্ডাস্ট্রির বাইরে হোক, গান নিয়ে হোক, ও যেহেতু খুব ভালো গানও করে, ন্যাচারালি আমার সাথে মারাত্মক রকমের একটা বন্ডিং আছে। শেষ করে দিই যে রোহানেরটা আমি দেখবো সিলেক্টেড। তাহলে তুমি তো বললে যে তুমি যাবে রোহানের ছবি দেখতে, ডেফিনেটলি, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আজকে, বিক্রম রাগ করিস না কিন্তু বাবা, তোরটাও দেখবো। তাহলে আমরা আজকে গল্পটা এখানেই শেষ করি। এবং আমার ভীষণ ভালো লাগলো যে তোমাদের সঙ্গে এই একটা বৈকালিক আড্ডা দিয়ে এবং অমনার সঙ্গে আলাপ করে, স্পেশালি কারণ ওর সঙ্গে তোমার আলাপ ছিল, তোমার সঙ্গে তবুও ছিল। একদম, আমাদেরও ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমার সাথে অনেকদিন থেকে কথা হচ্ছে যে আসবো আসবো, ডেট নিয়ে চলছে, হ্যাঁ ম্যাচিওর করছে না। আজকে খুব ভালো লাগলো, এবং সব থেকে ভালো লাগলো এই জায়গাটা আমার খুব পরিচিত এবং একদম অত্যন্ত আমাদের কাছের মানুষের একটা জায়গা, সেটাতে হ্যাঁ লিনাদির নোয়া এই ক্যাফেটা আমাদের আড্ডাখানা, এটা আমরা মাঝে মাঝে এসে আড্ডা মারি। প্রথম আজকে আমি নোয়াতে প্রথম আসা হলো, মায়ের সাথে অনেকবার প্ল্যান হয়েছে, আসা হয়নি, তোমার সাথে প্রথম আলাপ হলো, তোমার চ্যানেলে প্রথম ইন্টারভিউ হচ্ছে, তো আমার খুব ভালো লাগছে, আমার সবকিছুই নতুন করে এক্সপিরিয়েন্স করতে খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগলো আজকে এই আড্ডাটা মেরে। থ্যাংক ইউ। আর আমার ভালো লাগলো কারণ আমার চ্যানেলে এরকম মামের আড্ডা কিন্তু এই প্রথমবার হলো। ও তাই? হ্যাঁ, আচ্ছা, এগুলো প্রথম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানেই আমরা আজকে আসি এবং আবার পরে নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। এবং আপনারা ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, সুন্দর ব্যবহার করবেন সবার সঙ্গে, তাহলেই দেখবেন দিনটা সুন্দর। নমস্কার। নমস্কার, আমি অঙ্গনা রায়। আমি আজকে নিবেদিতা অনলাইন যে চ্যানেলটি আছে নিবেদিতা দির, সেখানে প্রথমবার একটা ইন্টারভিউতে এলাম, খুব ভালো লাগলো। এবং নিবেদিতা অনলাইনে যে কটা ইন্টারভিউ বেরিয়েছে এর আগে আমার সব কটা দেখা, এবার আমার ইচ্ছেও ছিল, কখনো হয়তো আমি খুব ম্যানিফেস্ট করি অনেক কিছু, আমার ইচ্ছে ছিল এখানে এসে আড্ডা মারার। আজকে খুব ভালো একটা আড্ডা হয়েছে, মানে ইন্টারভিউ বলবো না, আড্ডা সেশন হয়েছে, খুব ভালো লেগেছে। এবং আরও অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে নিবেদিতা দি অনেকের ইন্টারভিউ নেন, সেগুলো দেখার জন্য ইউটিউবে নিবেদিতা অনলাইন সার্চ করে ওটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করবেন।